বেসিক্যালি আমরা বায়ো এনার্জেটিক্স পড়ব। তো বায়ো এনার্জেটিক্স শুরু করার আগে আমি জাস্ট দু লাইন একটু বলতে চাই। সেটা হচ্ছে যে প্রত্যেকটা লিভিং অর্গানিজমস কিন্তু প্রতিনিয়ত কিছু না কিছু বায়োকেমিক্যাল রিয়াকশানে পার্টিসিপেট করে। অর্থাৎ প্রত্যেকটা লিভিং অর্গানিজম কোনো না কোনো বায়োকেমিক্যাল রিয়াকশানে ইনভলভ থাকে। তো এবার এই যে বায়োকেমিক্যাল রিয়াকশানগুলোতে ওরা পার্টিসিপেট করে বা এই যে বায়োকেমিক্যাল রিয়াকশানগুলোতে ওরা ইনভলভ থাকে, সেই বায়োকেমিক্যাল রিয়াকশানগুলো করার জন্য ওদের একটা ডেফিনাইট কেমিক্যাল এনার্জি প্রয়োজন হয় এবং ওরা ওদের এনভায়রনমেন্ট থেকে সেই কেমিক্যাল এনার্জিটাকে গেইন করে সেটাকে ইউটিলাইজ করে টু দ্যাট বায়োকেমিক্যাল রিয়াকশনস অর বায়োকেমিক্যাল প্রসেসেস। সো এই যে মনে করো ইউটিলাইজেশন অফ এনভায়রনমেন্টাল কেমিক্যাল এনার্জি, এনভায়রনমেন্টাল ইন দ্য সেন্স যে ওই লিভিং অর্গানিজমটার এনভায়রনমেন্টে। সো দ্য ইউটিলাইজেশন অফ দ্য এনভায়রনমেন্টাল কেমিক্যাল এনার্জি, কিভাবে সেই ইউটিলাইজেশনটা হয়, কিভাবে ওই একটা মলিকিউল, একটা লিভিং অর্গানিজমের মধ্যে থাকা একটা মলিকিউল এনভায়রনমেন্টাল কেমিক্যাল এনার্জিটাকে ইনভলভ করিয়ে একটা কেমিক্যাল রিয়াকশানে পার্টিসিপেট করে বা একটা বায়োকেমিক্যাল রিয়াকশানে, একটা বায়োকেমিক্যাল প্রসেসে পার্টিসিপেট করে, এই সমস্ত বিষয়টা কিন্তু আমাদের বায়োকেমিস্ট্রির একটা পার্ট, বায়োকেমিস্ট্রির মূল কথা। বা যদি আমরা খুব শর্টে বলতে চাই যে বায়োকেমিস্ট্রি আমরা কেন পড়ি বা বায়োকেমিস্ট্রি পড়ার আমাদের দরকারটা কি, তাহলে কিন্তু আমি এইটুকু বলতে পারি। এবার বিষয়টা হচ্ছে যে যখনই তুমি একটা বায়োকেমিক্যাল রিয়াকশানের মধ্যে এনার্জির ইনভলভমেন্ট, তুমি একটা বায়োকেমিক্যাল রিয়াকশান করলে সেই বায়োকেমিক্যাল রিয়াকশানের প্রোডাক্ট কি হয়েছে বা প্রোডাক্টটা অন্যরকম হলে কি হতো, প্রোডাক্টটা এইরকম হলো কেন, এই সমস্ত প্রশ্নগুলো থেকে তুমি যদি সরে আসো, আই মিন অ্যাপার্ট ফ্রম দ্যাট কাইন্ড অফ কোয়েশ্চেন্স, তুমি যখনই এনার্জি রিলেটেড কোনো কোয়েশ্চেনে আসবে যে ওই বায়োকেমিক্যাল রিয়াকশনটার মধ্যে কি ধরনের কেমিক্যাল এনার্জি ইনভলভ বা কতটা কেমিক্যাল এনার্জি ইনভলভ, তখনই কিন্তু তোমাকে হেল্প নিতে হবে থার্মোডাইনামিক্সের, অথবা থার্মোডাইনামিক্স ছাড়াও বেসিক কিছু ফিজিক্যাল কেমিস্ট্রির প্রিন্সিপালসের হেল্প নিতে হবে। আদারওয়াইজ তুমি কিন্তু টোটাল ইনভলভমেন্ট মানে কমপ্লিট ইনভলভমেন্ট অফ দ্য এনার্জিজ ইন আ পার্টিকুলার বায়োকেমিক্যাল প্রসেস তুমি কিন্তু এক্সপ্লেন করতে পারবে না। সো দিস ইজ আওয়ার বায়োএনার্জেটিক্স। বায়োএনার্জেটিক্সে বেসিক্যালি আমরা ওই যে এনার্জি ইনভলভমেন্ট ইন আ পার্টিকুলার বায়োকেমিক্যাল রিয়াকশন, সেই এনার্জি ইনভলভমেন্টটাকে ডিটেইলসে পড়বো বায়োএনার্জেটিক্স। ওকে, চলো। তো সবার প্রথম আমি বায়োএনার্জেটিক্স শুরু করতে গিয়ে আমি থার্মোডাইনামিক্সে আসবো। তার আগে আমি বায়োএনার্জেটিক্সের একটু ডিটেইলস মানে একটু ইন শর্ট ইন ব্রিফ বায়োএনার্জেটিক্সের কি ঘটনা আমরা বায়োএনার্জেটিক্সে মেইনলি ফোকাস করব, কোন কোন বিষয়গুলোর উপরে, সেইগুলো একটু বলে নেব। প্রথমত দেখো, আমাদের বডিতে ধরো আমি অন্যান্য উদ্ভিদ বা প্রাণী, অন্যান্য প্ল্যান্টস বা অ্যানিমালসকেও কনসিডার করতে পারি, আমি একটা হিউম্যান বডি কনসিডার করছি। সে একটা হিউম্যান বডিতে বিভিন্ন রকম মেটাবলিজমস চলে প্রতি মুহূর্তে, অ্যাট এভরি ইনস্ট্যান্ট there are huge number of metabolisms যেটা আমাদের শরীরে প্রত্যেকটা মুহূর্তে হতে থাকে, যেটা তোমরা পড়েছো। এবং যে কোনো একটা এই ধরনের যে কোনো একটা ইন্টারমিডিয়েটারি যে মেটাবলিজম রয়েছে, সেই মেটাবলিজমের মধ্যে কিন্তু বা কোনো একটা পার্টিকুলার মেটাবলিজম কিন্তু বেসিক্যালি একটা সার্টেন নাম্বার অফ কেমিক্যাল রিয়াকশন মিলে তারপরে হয়। একটা মেটাবলিজম মানে যে সবসময় একটাই কেমিক্যাল রিয়াকশন তার মধ্যে ইনভলভ, নট অ্যাট অল। একটা ইন্টারমিডিয়েটারি মেটাবলিজমকে তুমি যদি কনসিডার করো, সেই ইন্টারমিডিয়েটারি মেটাবলিজমটার মধ্যে কিন্তু অ্যাট এ টাইম অনেকগুলো কেমিক্যাল রিয়াকশন হতে থাকে, এবং সেই সমস্ত কেমিক্যাল রিয়াকশনগুলোর এগ্রিগেশন বা সেই সমস্ত কেমিক্যাল রিয়াকশনগুলোর সাম যদি তুমি নাও, তাহলে গিয়ে আলটিমেটলি তুমি সেই মেটাবলিজমটাকে কমপ্লিটলি এক্সপ্লেন করতে পারবে। ওকে, সো ধরো মনে করো আমি যে কোনো একটা লিভিং অর্গানিজমের ক্ষেত্রে একটা সেলকে কনসিডার করছি, একটা গোটা সেলকে কনসিডার করছি, এবং ধরো মনে করো আমাদের এইটা হচ্ছে একটা কমপ্লিট সেল। তো
বেসিক্যালি এটা যদি আমার একটা কমপ্লিট সেল হয়, তো এই সেলের মধ্যে যে রিঅ্যাকশনস গুলো হয় সেই রিঅ্যাকশনস গুলোকে আমরা বেসিক্যালি, বা যে প্রসেসগুলো কন্টিনিউয়াসলি হতে থাকে সেই প্রসেসগুলোকে আমরা ইনিশিয়ালি দুটো ভাগে ক্লাসিফাই করব। দু রকম প্রসেস, মানে প্রসেসটাকে দু ভাগে জাস্ট ভাগ করে নেব। তো সেই ভাগটা কি? ভাগটা হচ্ছে সবার প্রথম অ্যানাবলিক প্রসেস, অ্যানাবলিক প্রসেস, আর সেকেন্ড ওয়ান is catabolic process. Now what is anabolic and what is catabolic? খুব সিম্পলি যদি আমি বলি, এই যে অ্যানাবলিক মিন্স প্রোগ্রেসিভ সিনথেটিক প্রসেস। অর্থাৎ অ্যানাবলিক প্রসেস বলতে বেসিক্যালি আমরা সেই সমস্ত প্রসেসগুলোকে বুঝবো যে সমস্ত প্রসেসে কিছু না কিছু তৈরি হচ্ছে, কিছু না কিছু সিনথেসাইজড হচ্ছে, দ্যাট আর অ্যানাবলিক প্রসেস। আর ক্যাটাবলিক প্রসেস কোনগুলো? অবভিয়াসলি ডিগ্রেডেটিভ প্রসেস, মানে এমন কোনো প্রসেস যে প্রসেসে কিছু না কিছুর একটা ডিগ্রেডেশন হচ্ছে। অর্থাৎ আমরা যদি একটু এদেরকে বলতে চাই যে হোয়াট ইজ অ্যানাবলিক প্রসেস, তাহলে আমি খুব সিম্পলি এটার ক্ষেত্রে বলতে পারবো অ্যানাবলিক প্রসেস মিন্স সিনথেটিক প্রসেস অ্যাকচুয়ালি, and catabolic process means basically degradative process. সো এবার তুমি বলবে যে আমি এই যে একটা মেটাবলিজমের মধ্যে সেল রিঅ্যাকশন গুলো, সেই সেল রিঅ্যাকশন গুলোকে এইভাবে দুটো ভাবে ক্লাসিফাই করে হঠাৎ করে অ্যানাবলিক ক্যাটাবলিক বললাম কেন? তার কারণ তুমি সবসময় একটা জিনিস মাথায় রাখো যে একটা কেমিক্যাল রিঅ্যাকশন, যখন তুমি একটা কেমিক্যাল রিঅ্যাকশনকে কনসিডার করবে, সেই কেমিক্যাল রিঅ্যাকশনটার মধ্যে ডেফিনেটলি কিন্তু একটা এনার্জি ইনভলভ থাকবে। হতে পারে সেক্ষেত্রে এনার্জি অ্যাকসেপ্টেড হচ্ছে, অর্থাৎ এনার্জি গেইনড হচ্ছে, অথবা হতে পারে সেই পার্টিকুলার রিঅ্যাকশনটা এনার্জি লুজ হচ্ছে, মানে এনার্জি ও রিলিজ করছে। ঠিক আছে, তো মনে করো এই যে কোনো একটা ক্যাটাবলিক প্রসেস, মানে কোনো একটা সেলের মধ্যে যখন একটা ক্যাটাবলিক প্রসেস হয়, সেই ক্যাটাবলিক প্রসেসে কি হয়, কিছু অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজড হয়, এনার্জি রিলিজড হয়। কারণ ডিগ্রেডেশন বা ডিগ্রেডেটিভ প্রসেস যেখানে হয়, তার মানে সেখানে কোনো না কোনো ডিগ্রেডেশন অর্থাৎ কোনো না কোনো ডিসোসিয়েশন হচ্ছে। এবার দেখো ডিসোসিয়েশন মানেই, ধরো সাপোজ আমি যদি একটা বন্ড ডিসোসিয়েশনকে কনসিডার করি, যে কোনো একটা বন্ড, সে মনে করো আমার এক্স একটা এলিমেন্ট, ওয়াই একটা এলিমেন্ট, এদের মধ্যে একটা বন্ড আছে। এবার এই বন্ডটা যখনই ব্রেক করবে, এই বন্ডটার যে এনার্জিটা, মানে এই বন্ডের যে এনার্জি, সেই এনার্জিটা কিন্তু রিলিজড হয়ে যাবে, যেটাকে আমরা বলি হচ্ছে বেসিক্যালি বন্ড ডিসোসিয়েশন এনার্জি আমরা বলি অনেক ক্ষেত্রে। তো এক্ষেত্রে মনে করো ধরো এই বন্ডটা যখন ব্রেক হচ্ছে, তখন দ্য এনার্জি অ্যাসোসিয়েটেড উইথ দিস বন্ড will be released। মানে যখনই আমাদের একটা ক্যাটাবলিক প্রসেস হচ্ছে কোনো একটা সেলের মধ্যে, সেক্ষেত্রে কিন্তু একটা এনার্জি রিলিজড হচ্ছে, এবং অ্যাট এ টাইম সেই এনার্জিটা কিন্তু গেইনড হচ্ছে বাই দ্য অ্যানাবলিক প্রসেস, বাই দ্য অ্যানাবলিক প্রসেস হ্যাপনিং সাইমালটেনিয়াসলি। অর্থাৎ ক্যাটাবলিক প্রসেসটার মধ্যে যে এনার্জিটা রিলিজড হলো, সেই এনার্জিটাই গিয়ে অ্যাকসেপ্টেড হয়ে গেল বাই দ্য অ্যানাবলিক প্রসেস। ওকে, এইভাবে একটা সেলের মধ্যে যখন রিঅ্যাকশনগুলো হতে থাকে, সেক্ষেত্রে একটা এনার্জি সাইকেল মেনটেন হয়। অর্থাৎ ক্যাটাবলিকে এনার্জি রিলিজড হচ্ছে, অ্যানাবলিকে সেই এনার্জিটা অ্যাকসেপ্টেড হচ্ছে, এইভাবে একটা এনার্জি সাইকেল মেনটেন হয়। ওকে, সো এটাকে যদি আমি আরেকটু সফিস্টিকেটেড টার্মে বলি, মানে বিষয়টা হচ্ছে যে এক্ষেত্রে আমরা দু রকমের মলিকিউলকে কনসিডার করব। একটা মলিকিউল হচ্ছে ফুয়েল মলিকিউল, আমরা এই কিছু মলিকিউলকে বলবো হচ্ছে ফুয়েল মলিকিউল। হোয়াট আর ফুয়েল মলিকিউলস? Fuel molecules are basically the molecules with potential chemical energy, মানে এমন কিছু মলিকিউল যাদের মধ্যে একটা পোটেনশিয়াল কেমিক্যাল এনার্জি স্টোরড আছে অলরেডি। অর্থাৎ দেখো তুমি যখন কোন একটা ক্যাটাবলিক প্রসেস করবে, এবার ক্যাটাবলিক প্রসেস মানে একটা ডিগ্রেডেশন তুমি যখন করছো, সেই ডিগ্রেডেশনটার পরে তোমার একটা সার্টেন অ্যামাউন্টে এনার্জি তৈরি হবে। এবার এই যে মনে করো এনার্জিটা তৈরি হবে, ধরো এক্স ওয়াই জেড তিনটে মলিকিউল আছে, তিনটে মলিকিউলই ক্যাটাবলিক প্রসেসে পার্টিসিপেট করলো। এক্স মলিকিউলের ক্ষেত্রে হয়তো 5 জুল এনার্জি রিলিজ হলো, ওয়াই
মলিকিউলের ক্ষেত্রে হয়তো 3 জুল এনার্জি রিলিজ হলো, আর জেড মলিকিউলের ক্ষেত্রে হয়তো 4 জুল এনার্জি রিলিজ হলো। তাহলে এই যে মনে করো এক্স ওয়াই জেড তিনটে মলিকিউলের কথা বললাম এবং তিনজনেই ক্যাটাবলিক প্রসেসে বা ডিগ্রেডেটিভ প্রসেসে পার্টিসিপেট করেছে, তার মধ্যে ইউজফুল বা তার মধ্যে কোনটা তোমার জন্য বেশি এফিশিয়েন্ট হচ্ছে? মলিকিউল এক্স, কারণ সেই মলিকিউলটা ডিগ্রেডেশনে তুমি 5 জুল এনার্জি পেয়েছো, যেটা একটা বেশি অ্যামাউন্ট এনার্জি এবং যেটাকে তুমি পরের স্টেপে মানে পরের ক্ষেত্রে একটা অ্যানাবলিক কেসে পার্টিসিপেট করাতে পারবে বা অ্যানাবলিক কেসে ইনভলভ করাতে পারবে। সো একটা ফুয়েল মলিকিউল সবসময় আমাদের ইনভলভ থাকে এই ক্ষেত্রে। ফুয়েল মলিকিউল মিন্স যার মধ্যে বা ফুয়েল মলিকিউল হচ্ছে সোর্স অফ পোটেনশিয়াল কেমিক্যাল এনার্জি। এবং এই যে ফুয়েল মলিকিউল, এই ফুয়েল মলিকিউলগুলো তাহলে কি করবে? ক্যাটাবলিক প্রসেসে পার্টিসিপেট করবে, অর্থাৎ ডিগ্রেড করবে। এবার দেখো এই যে একটা মলিকিউল ডিগ্রেড করে, তোমরা মলিকিউল ডিগ্রেড করা বা একটা মলিকিউল ব্রেক করা মানেই সেটা একটা কেমিক্যাল রিঅ্যাকশন। এবং তোমরা জানো যে সমস্ত কেমিক্যাল রিঅ্যাকশনের ক্ষেত্রে বা ইন কেস অফ অল কেমিক্যাল রিঅ্যাকশন আমাদের যেমন ক্যাটালিস্ট লাগে না, তেমন কিছু কিছু কেমিক্যাল রিঅ্যাকশন আছে যে সমস্ত রিঅ্যাকশনগুলোর ক্ষেত্রে আমাদের ক্যাটালিস্ট প্রয়োজন হয়। এবং এই ধরনের ফুয়েল মলিকিউলসগুলো কি হয়? ইন প্রেজেন্স অফ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট এনজাইম, মানে এক্ষেত্রে একটা অ্যাপ্রোপ্রিয়েট এনজাইম যদি তুমি ওকে প্রোভাইড করো বা এনজাইম যদি ও পায়, তাহলে ও কিন্তু ডিগ্রেড করবে এবং ডিগ্রেড করে সাম হাই এনার্জি মলিকিউলস তৈরি করবে। সাম হাই এনার্জি মলিকিউলস ও কিন্তু তৈরি করবে, ঠিক আছে? এবং এই যে হাই এনার্জি মলিকিউলস ও তৈরি করলো, এই হাই এনার্জি মলিকিউলস তৈরি করার ফলে এই প্রসেসটা কিন্তু আমাদের হয়ে গেল একটা ডিগ্রেডেটিভ প্রসেস, অর্থাৎ একটা ক্যাটাবলিক প্রসেস। ক্লিয়ার? এই যে আমাদের হাই এনার্জি মলিকিউলটা তৈরি হলো, এই হাই এনার্জি মলিকিউলটাকে আমরা আবার বলবো হচ্ছে আমরা আবার বলতে পারি বেসিক্যালি এনার্জি রিচ মলিকিউল। এনার্জি রিচ মলিকিউল। নাও what is the term বা what the term means এনার্জি রিচ মলিকিউল? আমি আসবো পরের ক্লাসে আসবো যে এনার্জি রিচ মলিকিউল বা এনার্জি রিচ কম্পাউন্ডস বলতে আমরা বেসিক্যালি কি বুঝি। তাহলে আমি কি বললাম আরেকবার আমি রিপিট করছি, দ্যাট ইজ যে কোনো একটা লিভিং অর্গানিজমের মধ্যে যে কোনো একটা মেটাবলিজম চলার ক্ষেত্রে যে কোনো একটা ইন্টারমিডিয়েটারি মেটাবলিজমকে যদি তুমি কনসিডার করো, যে কোনো এনিওয়ান, তাহলে সেটা কিন্তু বেসিক্যালি নাম্বার অফ কেমিক্যাল রিঅ্যাকশনস এর অ্যাসোসিয়েশন, মানে একটা সার্টেন নাম্বার অফ কেমিক্যাল রিঅ্যাকশনস তাদের যদি তুমি একত্রিত করো, তাদের যদি তুমি এক জায়গায় নিয়ে আসো, তাহলে তুমি একটা কমপ্লিট মেটাবলিজমকে এক্সপ্লেন করতে পারবে। এবার আমি বলছি, ধরো মনে করো একটা কেমিক্যাল রিঅ্যাকশনের একটা মেটাবলিজম চলার ক্ষেত্রে একটা ইনট্যাক্ট সেল বা একটা গোটা সেলের মধ্যে যে ধরনের কেমিক্যাল রিঅ্যাকশনস গুলো হয়, সেই কেমিক্যাল রিঅ্যাকশনস গুলোকে আমি দু রকম ভাবে ক্লাসিফাই করছি। একটা হচ্ছে অ্যানাবলিক প্রসেস আর একটা হচ্ছে ক্যাটাবলিক প্রসেস। অ্যানাবলিক প্রসেস কি? অ্যানাবলিক প্রসেস মিন্স সামথিং প্রোগ্রেসিভ অর সামথিং মানে সিনথেটিক, সামথিং সিনথেটিক। মানে অ্যানাবলিক প্রসেস মানে হচ্ছে এটা এমন একটা প্রসেস যে ক্ষেত্রে কোনো না কোনো মলিকিউলের ফরমেশন হবে, কোনো না কোনো কম্পাউন্ডের ফরমেশন হবে বা সিনথেসিস হবে। আর ক্যাটাবলিক প্রসেস মিন্স ডিগ্রেডেটিভ প্রসেস, অর্থাৎ এক্ষেত্রে কোনো না কোনো মলিকিউল বা কোনো না কোনো কম্পাউন্ড ডিগ্রেড করবে এবং একটা সার্টেন অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজ করবে। আরেকটা কথা আমি কি বললাম, এই যে ক্যাটাবলিক প্রসেসে আমাদের যে এনার্জিটা রিলিজড হবে, সেই এনার্জিটা কিন্তু মানে অ্যাট এ টাইম গেইনড হয়ে যাবে বাই দ্য অ্যানাবলিক প্রসেস, এবং এইভাবে ওদের মধ্যে কিন্তু একটা এনার্জি সাইকেল মেনটেন হতে থাকে এভরি টাইম। ওকে, এবং সেক্ষেত্রে সেটাকে আমি আরেকটু সফিস্টিকেটেড ওয়েতে বলেছি। তার মানে একটা সেল রিঅ্যাকশনের ক্ষেত্রে আমাকে কি হয়, বেসিক্যালি একটা ফুয়েল মলিকিউল মানে যেটা হচ্ছে সোর্স অফ কেমিক্যাল এনার্জি, মানে যার মধ্যে একটা সার্টেন অ্যামাউন্ট অফ কেমিক্যাল এনার্জি স্টোরড হয়ে আছে অলরেডি। এবার সে কি করে, ইন প্রেজেন্স অফ এনজাইম ডিগ্রেড করে একটা সার্টেন অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজ করে একটা এনার্জি রিচ কম্পাউন্ড বা একটা হাই এনার্জি মলিকিউলে কিন্তু কনভার্ট হয়ে যায়। এবার এই যে এনার্জি সাইকেলটা, এই এনার্জি সাইকেলটা আমি তো পুরোপুরি থিওরিটিক্যালি বললাম। এবার এটাই যদি আমি তোমাদের তোমাদের নোন একটা পার্টিকুলার এক্সাম্পল দিয়ে বলি, তাহলে তোমাদের কাছে বিষয়টা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে যে হোয়াট ইজ দ্য এনার্জি সাইকেল।
এবং এই এনার্জি সাইকেলটাকে আমি এখন এক্সপ্লেন করব ইন টার্মস অফ এটিপি এডিপি সাইকেল, অর্থাৎ অ্যাডিনোসিন ট্রাইফসফেট অ্যাডিনোসিন ডাইফসফেট সাইকেল দিয়ে। ওকে, লেটস সি। দেখো আমি একটু স্ট্রাকচার যদি দেখিয়ে নিই যে তাহলে আমার একটু সুবিধে হবে অ্যাকচুয়ালি বলতে, যে আমি দুটো স্ট্রাকচারই এখানে বলছি। মনে করো this is our ATP, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, যেখানে দেখো আমাদের এক্ষেত্রে কিন্তু তিনটে ফসফেট গ্রুপ আছে, লাইক দিস ওয়ান অ্যান্ড দিস ওয়ান। ওকে, এবার এক্ষেত্রে যদি আমরা এডিপির স্ট্রাকচারটা কনসিডার করি, এডিপি স্ট্রাকচারটা বেসিক্যালি কি হয়, এডিপি স্ট্রাকচারটা হচ্ছে কিন্তু এইটা। তাহলে দেখো এই যে দুটো কেস আমরা করলাম, এই দুটো কেসের এটা আমাদের নেগেটিভলি চার্জ, এটা আমাদের নেগেটিভলি চার্জ। তাহলে এই যে দুটো কেস, এটার ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে কিন্তু আমাদের দুটো ফসফেট গ্রুপ আছে, এটা হয়তো তোমরা জানো। এবং এই যে এটা হচ্ছে আমাদের এডিপি। তাহলে এই যে আমাদের এটিপি থেকে এডিপি তে ট্রান্সফার বা এটিপিটা যে এডিপি তে কনভার্ট হয়, বেসিক্যালি কিন্তু এই যে টার্মিনাল ফসফেট গ্রুপটা, এই টার্মিনাল ফসফেট গ্রুপটা কিন্তু রিমুভড হয়। ওকে, এই টার্মিনাল ফসফেট গ্রুপটা কিন্তু রিমুভড হয়। তো এই টার্মিনাল ফসফেট গ্রুপটা রিমুভড, এই যে মনে করো এটিপি যখন এডিপি তে কনভার্ট হচ্ছে, অর্থাৎ ও যে এই যে টার্মিনাল ফসফেট গ্রুপটাকে রিলিজ করে দিচ্ছে, এই টার্মিনাল ফসফেট গ্রুপটা তো ও বেসিক্যালি কোনো ভ্যাকিউমে রিলিজ করতে পারবে না। টার্মিনাল ফসফেট গ্রুপটা কিন্তু ওকে তাকে মানে ও তখনই রিলিজ করতে পারবে যখন সেই টার্মিনাল ফসফেট গ্রুপটাকে অ্যাকসেপ্ট করার মতন কেউ থাকবে। ওকে, সো আমি এই স্ট্রাকচারটা জাস্ট তোমাদের একটু বললাম যে আমাদের এই এটিপি থেকে এডিপি তে কনভার্ট হওয়ার সময় আমি যখন এর পরে সাইকেলটা বলবো, তখন আমি এই টার্মটা ইউজ করব যে টার্মিনাল ফসফেট গ্রুপ ইজ রিমুভড বা টার্মিনাল ফসফেট গ্রুপ ইজ রিলিজড। ওকে, সো টার্মিনাল ফসফেট গ্রুপ মানে কিন্তু বেসিক্যালি আমি এই ফসফেট গ্রুপটাকে বোঝাতে চাইবো। ওকে, গো দেখো এবার আমরা মনে করো জাস্ট একটা, এটা হলো আমার এডিপি এবং এ কি করবে, একটা ইনঅর্গানিক ফসফেট গ্রুপ, আমি এই পিআই দিয়ে রিপ্রেজেন্ট করছি একটা ইনঅর্গানিক ফসফেট গ্রুপ। তাহলে এই যে মনে করো এটিপি আর একটা ইনঅর্গানিক ফসফেট গ্রুপ, এরা কাপলড হবে, অর্থাৎ এরা মানে কম্বাইন্ড হবে। তাহলে দুটো মলিকিউলকে যদি তুমি কম্বাইন করতে চাও, তাহলে তোমাকে এনার্জি দিতে হবে।
ধরো বিষয়টা কেমন, মনে করো এই দুটো অ্যাটম এরা একটা মলিকিউল ফর্ম করেছিল। এবার তুমি যখন এই মলিকিউলটাকে ব্রেক করলে, তখন এ যে বন্ডে বা যে এনার্জিতে ওরা মানে এক জায়গায় হয়েছিল, তুমি যখনই ব্রেক করবে সেই এনার্জিটাও রিলিজ করে দেবে। অর্থাৎ when a molecule breaks down some amount of energy is released। ঠিক সিমিলারলি যখন তুমি দুটো অ্যাটমকে কম্বাইন করে একটা মলিকিউল ফর্ম করতে চাইছো, তখন তোমাকে এনার্জি সাপ্লাই করতে হবে। ঠিক সিমিলারলি আমাদের এই যে এডিপি আর মানে ইনঅর্গানিক ফসফেট, এই দুটো মলিকিউল যখন কম্বাইন্ড হয়, তখন আমাদের কিন্তু এনার্জি দরকার হয়, এনার্জি প্রয়োজন হয়। সেই এনার্জিটা কোথা থেকে আসে? সেই এনার্জিটা আসে হচ্ছে অক্সিডেশন অফ ফুয়েল মলিকিউলস। আমি তোমাদের বলেছি একটু আগেই যে হোয়াট আর ফুয়েল মলিকিউলস। ফুয়েল মলিকিউলস মানে বেসিক্যালি এমন কিছু মলিকিউলস যাদের মধ্যে অলরেডি একটা সার্টেন অ্যামাউন্ট অফ পোটেনশিয়াল কেমিক্যাল এনার্জি রয়েছে। ওকে, একটা পোটেনশিয়াল কেমিক্যাল এনার্জি আছে, ওর মধ্যে অলরেডি আছে। সো এবার তুমি কি করলে, এটাকে তুমি অক্সিডেশন অফ ফুয়েল মলিকিউলসে কনসিডার করলে, সেক্ষেত্রে কি হবে, অক্সিডেশন মানে একটা অক্সিজেন মলিকিউল ইনভলভ হবে। আর এটা কি, এই যে আমাদের ফুয়েল মলিকিউলসগুলো, এই ফুয়েল মলিকিউলসগুলো বেসিক্যালি কোনো না কোনো একটা কি হবে, অর্গানিক মলিকিউলস। তো তুমি যখনই কোনো একটা অর্গানিক মলিকিউলসের মধ্যে অক্সিজেন পাঠাচ্ছ, তখন ও একটা প্রোডাক্ট কি তৈরি করবে, তোমার কার্বন ডাই অক্সাইড, এবং ও গিয়ে এই অর্গানিক মলিকিউলটাকে অক্সিডাইজ করে কার্বন ডাই অক্সাইড রিলিজ করে দেবে, এবং যে এনার্জিটা তৈরি করবে সেই এনার্জিটা তখন এডিপি আর পিআই কে জুড়তে কাজে লেগে যাবে, এবং ওরা মিলে আলটিমেটলি তৈরি করে ফেলবে কি, আমার এটিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, which is a energy rich compound অথবা হাই এনার্জি কম্পাউন্ড। ওকে, এই যে হাই এনার্জি কম্পাউন্ড বা এনার্জি রিচ কম্পাউন্ড, এটিপি কে আমরা কেন এনার্জি রিচ কম্পাউন্ড বলি, এটা বলতে গেলে আমাকে একটু থার্মোডাইনামিক্সে হেল্প নিতে হবে, আমি আসবো পরের ক্লাসে। এখন আমি তোমাকে শুধু বলে রাখছি যে এটিপি ইজ আ এনার্জি রিচ কম্পাউন্ড। ওকে, তাহলে কি হলো, এডিপি আর ইনঅর্গানিক ফসফেটটা কম্বাইন করলো, করে একটা এটিপি তৈরি করলো। ওকে, তাহলে এই যে আমাদের এটিপিটা তৈরি হলো, অর্থাৎ এই যে আমাদের এনার্জি রিচ কম্পাউন্ডটা তৈরি হলো, এবার কি হবে, এই এনার্জি রিচ কম্পাউন্ডটার ওই যে টার্মিনাল ফসফেট গ্রুপটা, ওই টার্মিনাল ফসফেট গ্রুপটা ও কি করবে, রিলিজ করবে। কাকে রিলিজ করবে? ডেফিনেটলি যখন ওই টার্মিনাল ফসফেট গ্রুপটা রিলিজ করবে, তখন সেই ফসফেট গ্রুপটাকে অ্যাকসেপ্ট করার মতন কাউকে থাকতে হবে। অর্থাৎ ইন প্রেজেন্স অফ আ সার্টেন বা ইন প্রেজেন্স অফ আ সুইটেবল অ্যাকসেপ্টার, দিস এটিপি molecule releases the terminal phosphate group and energize that particular acceptor to do some particular work। অর্থাৎ এই যে এটিপি মলিকিউলটা তৈরি হলো, যেহেতু এটা একটা হাই এনার্জি মলিকিউল, যেহেতু এটা একটা এনার্জি রিচ কম্পাউন্ড, তাই জন্য কি হবে, ও কিন্তু ভেরি মাচ রিঅ্যাক্টিভ। তাই জন্য কি করছে, ওর ওই যে টার্মিনাল ফসফেট গ্রুপটা আছে, সেই টার্মিনাল ফসফেট গ্রুপটাকে ও ডোনেট করছে টু আ সুইটেবল অ্যাকসেপ্টার। এবার একজন সুইটেবল অ্যাকসেপ্টারকে যখন ওই টার্মিনাল ফসফেট গ্রুপটাকে ডোনেট করে দিল, এবার ওই সুইটেবল অ্যাকসেপ্টারটা তখন কি হলো, এনার্জাইজড হয়ে গেল। ফসফেট গ্রুপটা তো অ্যাকসেপ্ট করে নিয়েছে, এবার ও নিজে এনার্জাইজড হয়ে গেল। এবার যখনই ও এনার্জাইজড হয়ে গেল, তখন ও কিন্তু সার্টেন ওয়ার্ক ডান করার জন্য চেষ্টা করবে। এবার সেই ওয়ার্ক ডানগুলো কি কি ওয়ার্ক ডান হতে পারে, কি অনেক রকমের ওয়ার্ক ডান হতে পারে। প্রথমত হতে পারে বায়োসিনথেসিস, biosynthesis of cell macromolecules। অর্থাৎ ওই যে অ্যাকসেপ্টার, যে তোমার টার্মিনাল ফসফেট গ্রুপটাকে অ্যাকসেপ্ট করে এনার্জাইজড হয়ে গেছে, ও তখন কি কাজ করতে চলে আসবে, কি কাজ করতে পারে, তার মধ্যে একটা কাজ হচ্ছে বায়োসিনথেসিস অফ সেল ম্যাক্রোমলিকিউলস। অর্থাৎ বিভিন্ন রকম বায়োকেমিক্যাল প্রসেসের ক্ষেত্রে প্রয়োজনীয়, বিভিন্ন রকম বায়োকেমিক্যাল প্রসেসের ক্ষেত্রে দরকারি কিছু ম্যাক্রোমলিকিউলসের সিনথেসিসে ও কিন্তু হেল্প করবে। ক্লিয়ার? নেক্সট আমরা চলে আসবো এইটা, তাহলে ও যদি হেল্প করে, তাহলে হেল্প করলে
দেখো সাইকেলটা ঘুরে গেল, সাইকেলটা কেন ঘুরলো? কারণ এটিপি আমার ছিল, ও কি করেছে, একটা ফসফেট গ্রুপ রিলিজ করে দিয়েছে, টার্মিনাল ফসফেট গ্রুপ, এবং সেই ফসফেট গ্রুপটা তখন এই বায়োসিনথেসিস মানে অফ সেল ম্যাক্রোমলিকিউলস এর মধ্যে ইনভলভ হয়ে গেছে। কারণ ধরো ও যে ফসফেট গ্রুপটাকে রিলিজ করলো, সেই ফসফেট গ্রুপটা তো একজন অ্যাকসেপ্টার নিয়েছে, এবার সেই অ্যাকসেপ্টারটা কি এই বায়োসিনথেসিসে পার্টিসিপেট করে ফেলেছে, তার মানে ওর মধ্যে থেকে একটা ফসফেট গ্রুপ রিলিজ হয়ে গেল। তাহলে এটিপিটা থেকে যদি একটা ফসফেট গ্রুপ চলে যায়, তাহলে ও কিসে কনভার্ট হয়ে যাবে? এডিপিতে। তাহলে ওয়ান্স এগেইন ও কিন্তু এডিপিতে কনভার্ট হয়ে গেল। আমি একটা কাজ করছি, আমি এই যে ফসফেটটা, এই ফসফেটটাকে এই জায়গা থেকে দেখাচ্ছি, তাহলে আমাদের বোঝাতে আরো সুবিধা হবে। তাহলে কি হলো, এটিপিটা এডিপি হয়ে গেল। এবার এডিপিটা তখন কি করবে, ওয়ান্স এগেইন একটা ইনঅর্গানিক ফসফেটের সঙ্গে কম্বাইন করবে, করে আবার এটিপি তৈরি করবে। এইভাবে সাইকেলটা চলতে থাকে, ঠিক আছে। এবার দেখো শুধুমাত্র কিন্তু আমাদের এই যে এটিপিটা যে শুধুমাত্র এই বায়োসিনথেসিসে হেল্প করে তা কিন্তু নয়, এছাড়াও কিন্তু এটিপি আমাদের আরো বিভিন্ন রকম কাজে হেল্প করে। কি কি? যেমন মনে করো এটিপি ফসফেটটা রিলিজ করার পরে মাসকিউলার কন্ট্রাকশন হতে পারে, তারপরে আবার এনার্জি রিলিজ করে ও কি করবে, এটিপিতে চলে আসবে। তার মানে এটিপি ভাঙলো, ভেঙে একটা ফসফরাস রিলিজ করলো, সেই ফসফরাসটা একজন অ্যাকসেপ্টারকে ডোনেট করলো, সেই অ্যাকসেপ্টার কি করলো, ফসফরাসটাকে মানে ফসফেট গ্রুপটাকে অ্যাকসেপ্ট করলো, ফসফেট গ্রুপটাকে অ্যাকসেপ্ট করে ও এনার্জাইজড হয়ে গেল এবং মাসকুলার কন্ট্রাকশন অর্থাৎ মেকানিক্যাল ওয়ার্কে পার্টিসিপেট করলো, করে এটিপিটা ফাইনালি আবার এটিপিতে কনভার্ট হয়ে গেল, ওয়ান সেকেন্ড সাইকেলটা ঘুরলো। এরকম বিভিন্ন রকম ওয়ার্ক ডানে কিন্তু আমাদের এটিপি পার্টিসিপেট করতে পারে বা পার্টিসিপেট করায়। বিভিন্ন অ্যাকসেপ্টার মলিকিউলসগুলোকে পার্টিসিপেট করায়, কখনো বায়োসিনথেসিসে পার্টিসিপেট করায়, কখনো মাসকিউলার কন্ট্রাকশনে পার্টিসিপেট করায়, কখনো আবার মনে করো অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। হোয়াট ডু ইউ মিন বাই অ্যাক্টিভ ট্রান্সপোর্ট? অ্যাক্টিভ ট্রান্সপোর্ট মানে হচ্ছে বিভিন্ন ইনঅর্গানিক আয়ন্স বা বিভিন্ন সেল নিউট্রিয়েন্টসকে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সপোর্ট করা, মানে একটা পার্টিকুলার ডেস্টিনেশন থেকে অন্য একটা ডেস্টিনেশনে ট্রান্সপোর্ট করার কাজটা কিন্তু এটিপি থেকে তৈরি হওয়া এনার্জিটা হেল্প করে। অর্থাৎ সেটা মানে আমি কি বলতে পারছি, যে আমাদের একটা এটিপি যখন ইনঅর্গানিক ফসফেটের সঙ্গে কম্বাইন হচ্ছে ইন প্রেজেন্স অফ দ্য এনার্জি প্রোভাইডেড বাই অক্সিডেশন অফ ফুয়েল মলিকিউলস, ও এটিপিতে কনভার্ট হয়ে গেল। এবার এই যে এটিপিতে কনভার্ট হলো, এই এটিপির ক্ষেত্রে যে টার্মিনাল ফসফেট গ্রুপটা আছে, অর্থাৎ একদম টার্মিনাল যে ফসফেট গ্রুপ, একদম লাস্টের যে ফসফেট গ্রুপ, সেই ফসফেট গ্রুপটা তখন এটিপি মলিকিউলটা কি করে, একদম সার্টেন অ্যাকসেপ্টারকে ডোনেট করে। এবার সার্টেন অ্যাকসেপ্টার তখন কি করে, এবার অ্যাকসেপ্টার বিভিন্ন রকম হতে পারে। কিছু অ্যাকসেপ্টার আছে যারা ওই ফসফেট গ্রুপটাকে অ্যাকসেপ্ট করে এনার্জাইজড হয়ে গিয়ে বায়োসিনথেসিসে পার্টিসিপেট করে, বায়োসিনথেসিস অফ সেল ম্যাক্রোমলিকিউলস সেখানে পার্টিসিপেট করে। কিছু মলিকিউল মানে কিছু অ্যাকসেপ্টার আছে যারা মনে করো ধরো সেই ফসফেট গ্রুপটাকে অ্যাকসেপ্ট করে মাসকিউলার কন্ট্রাকশনে পার্টিসিপেট করে, অর্থাৎ মেকানিক্যাল ওয়ার্কডাউন করে। কিছু তোমার মানে অ্যাকসেপ্টার আছে যারা ফসফেট গ্রুপটাকে অ্যাকসেপ্ট করে নিয়ে অ্যাক্টিভ ট্রান্সপোর্টে পার্টিসিপেট করে, ঠিক আছে। অ্যান্ড ইন দিস ওয়ে এটিপি থেকে এডিপি এই যে টোটাল এনার্জি সাইকেলটা, মানে এডিপি এই অক্সিডেশন অফ ফুয়েল মলিকিউলস থেকে এনার্জি অ্যাকসেপ্ট করলো, করে এটিপিতে গেল, আর এটিপি কি করলো, সেই এনার্জিটাকে ইউটিলাইজ করিয়ে দিল কোনো না কোনো সেলুলার বা কোনো না কোনো মাসকিউলার ওয়ার্কডানের মধ্যে। তার মানে কি হলো, যতটা এনার্জি আমাদের অ্যাকসেপ্টেড হয়েছে ততটা এনার্জি কিন্তু ইউটিলাইজড হয়ে গেল। আমরা পড়েছিলাম এনার্জি ক্যান নাইদার বি ক্রিয়েটেড নর বি ডেস্ট্রয়েড বাট ক্যান বি ট্রান্সফর্মড ফ্রম ওয়ান ফর্ম টু অ্যানাদার ফর্ম, অর্থাৎ এনার্জির কনজারভেশন ল, যে এনার্জি তুমি যতটা অ্যাকসেপ্ট করবে ততটা পুরো এনার্জিকেই তোমাকে কিন্তু ইউটিলাইজ করতে হবে, এনার্জি ডিস্ট্রয় করা কিন্তু পসিবল নয়। সেটাই কিন্তু তুমি এনার্জি সাইকেলে ওয়ান্স এগেইন দেখতে পেলে, যে এটিপি সাইকেলের মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে কিছু পার্টিকুলার সেলুলার প্রসেস, কিছু পার্টিকুলার মানে মাসকিউলার প্রসেস ইনভলভ হচ্ছে, এবং তার সঙ্গে কিন্তু আমাদের একটা এনার্জি অ্যাসোসিয়েটেড থাকছে। যদি শুধু তুমি এই বায়োসিনথেসিসটাকে বা শুধু তুমি মাসকুলার কন্ট্রাকশনটাকে নিয়েই কথা বলতে, তাহলে কিন্তু তোমাকে বায়ো এনার্জেটিক্স পড়তে হতো না। তুমি যেহেতু ওই এনার্জি অ্যাসোসিয়েটেড, অর্থাৎ যে এনার্জিটা ওর সঙ্গে অ্যাসোসিয়েটেড হয়ে আছে সেই পুরো এনার্জিটাকে নিয়ে কথা বলছো, তাই জন্য তোমাকে কিন্তু এক্ষেত্রে
বায়ো এনার্জেটিক্স পড়তে হচ্ছে। অর্থাৎ এই যে বিষয়টা, মানে যেখানে আমাদের একটা কেমিক্যাল বা ফিজিক্যাল প্রসেস তার সঙ্গে সার্টেন অ্যামাউন্ট অফ এনার্জি ইনভলভ হয়ে রয়েছে, সেই এনার্জিটাকে নিয়ে আমরা স্টাডি করতে চাইছি। দ্যাট ইজ ওয়াই আমাদের এক্ষেত্রে কিন্তু থার্মোডাইনামিক্স পড়তে হবে, কারণ থার্মোডাইনামিক্স আমাদের ফিজিক্যাল কেমিস্ট্রির এমন একটা পোর্শন বা এমন একটা পার্ট, যে পার্টটা থেকে আমরা এইটা বুঝতে পারি যে আদৌ একটা কেমিক্যাল রিয়াকশন হবে কিনা, বা যে পার্টটা থেকে আমরা এটা স্টাডি করতে পারি যে কোনো একটা বায়োলজিক্যাল অথবা কেমিক্যাল প্রসেসের সঙ্গে কোনো যে সার্টেন অ্যামাউন্ট অফ এনার্জি ইনভলভ থাকে, সেই ইনভলভমেন্টটা কিভাবে থাকে, হাউ, সেই ইনভলভমেন্টটাকে পুরোপুরি যদি তোমাকে বুঝতে হয়, সেই ইনভলভমেন্টটাকে যদি পুরোপুরি তোমাকে ক্ল্যারিফাই করতে হয়, তাহলে কিন্তু তোমাকে থার্মোডাইনামিক্স পড়তে হবে। সো নাও আমরা এই এটিপি সাইকেলটা জাস্ট বললাম যে বায়ো এনার্জেটিক্সে আমরা ঢুকছি। বায়ো এনার্জেটিক্সে ঢোকার জন্য আমাদের কি, মানে বেসিক্যালি বায়ো এনার্জেটিক্সে আমরা কেন ঢুকবো, বায়ো এনার্জেটিক্সে আমরা পড়ছি হচ্ছে, বায়ো এনার্জেটিক্সটা আমরা পড়তে চাইছি শুধুমাত্র ওই যে ইনভলভড এনার্জি, সেই এনার্জিটাকে পুরোপুরিভাবে বোঝার জন্য, যে কতটা এনার্জি ইনভলভ, কিভাবে ইনভলভ, বা যখন একটা সেল রিয়াকশন হচ্ছে, সেই সেল রিয়াকশনের মধ্যে যে এনার্জিটুকু ইনভলভ হচ্ছে তার পুরোটাই আমাদের ইউজফুল কিনা, বা কতটা ইউজফুল, এই পুরো বিষয়টা আমরা পড়বো হচ্ছে বায়ো এনার্জেটিক্সে। যার জন্য আমাদের থার্মোডাইনামিক্যাল কতগুলো টার্মস জানতে হবে, যে টার্মসগুলোকে আমি এবার ওয়ান বাই ওয়ান এক্সপ্লেন করব। ওকে, নেক্সট দেখো, তাহলে থার্মোডাইনামিক্সে আমরা বেসিক্যালি একটা পার্টিকুলার সিস্টেমকে নিয়ে, মানে কনসিডার, একটা পার্টিকুলার সিস্টেমকে নিয়ে চিন্তা ভাবনা করি, বা একটা পার্টিকুলার সিস্টেমকে কনসিডার করি। মনে করো, ধরো কিরকম বিষয়টা, মনে করো ধরো আমি একটা কেমিক্যাল রিয়াকশন করছি, একটা টেস্ট টিউবের মধ্যে একটা সার্টেন রিয়েজেন্ট, একটা সার্টেন কেমিক্যাল অ্যাড করলাম, করে সেটাকে একটু বয়েল করলাম, করে ওটা কালার চেঞ্জ হয়ে গেল। তাহলে এই যে মনে করো আমরা কেমিক্যাল রিয়াকশনটা প্র্যাকটিক্যালি করছি, এই প্র্যাকটিক্যালি যে কেমিক্যাল রিয়াকশনটা আমি করছি, সেক্ষেত্রে ওই টেস্ট টিউবের ভেতরের অংশটা, মানে টেস্ট টিউব, যে কোনো একটা টেস্ট টিউবকে তুমি যদি কনসিডার করো, সেই টেস্ট টিউবের ভেতরের অংশটা কিন্তু আমার জন্য সিস্টেম, এবং রেস্ট অফ দ্য ইউনিভার্স ইজ সারাউন্ডিংস, মানে ওই টেস্ট টিউবের বাইরের সমস্ত পৃথিবীটা হচ্ছে আমাদের জন্য সারাউন্ডিংস। তো বেসিক্যালি একটা মানে থার্মোডাইনামিক্সের মানে থার্মোডাইনামিক্যালি কোনো কিছু যখন আমি এক্সপ্লেন করতে চাইবো, থার্মোডাইনামিক্স কিন্তু সবার প্রথম যে জায়গাটায় কোনো একটা প্রসেস হচ্ছে, কোনো একটা পার্টিকুলার প্রসেস হচ্ছে, বা কোনো একটা পার্টিকুলার প্রসেস যে পার্টিকুলার প্লেসে ঘটছে, সেই পার্টিকুলার জায়গাটাকে, সেই পার্টিকুলার অংশটাকে নিয়ে চিন্তা করে, বা সেই পার্টিকুলার অংশটাকে নিয়ে কাজ করে, যেটাকে আমরা বলি হচ্ছে সিস্টেম। এবং সেই সিস্টেমের বাইরে টোটাল ইউনিভার্সটা হচ্ছে আমাদের কিন্তু সারাউন্ডিংস। তাহলে মনে করো, ধরো আমি যদি বলি যে আমরা একটা সিস্টেম কনসিডার করছি, এবং সিস্টেম কোনটাকে আমি বলছি, যে মনে করো একটা বিকার আমি কনসিডার করছি, যার মধ্যে একটা কেমিক্যাল রিয়াকশন হচ্ছে, তাহলে এই ভেতরের অংশটা হচ্ছে আমার সিস্টেম, আর এই বাইরের পুরো অংশটা হচ্ছে কিন্তু আমার সারাউন্ডিংস। ওকে, তাহলে এবার এই যে আমাদের সিস্টেম, এই সিস্টেমটাকে বেসিক্যালি আমরা কিন্তু তিন ভাগে ভাগ করি। কি কি আমাদের তিনটে ভাগ? সিস্টেমের প্রথম ভাগ হচ্ছে আমাদের ওপেন সিস্টেম, নেক্সট হচ্ছে আমাদের ক্লোজ সিস্টেম, এন্ড ফাইনালি আমাদের হচ্ছে আইসোলেটেড সিস্টেম। হোয়াট ইজ ওপেন সিস্টেম? দেখো, খুব সিম্পলি আমি একটা এক্সাম্পল দিই, সবসময় আমি এটা দিয়ে বোঝানোর চেষ্টা করি। যে মনে করো, ধরো একটা কন্টেনারের মধ্যে আমি সার্টেন অ্যামাউন্ট অফ ওয়াটার নিয়ে সেটাকে বয়েল করছি। সো তুমি যদি ওটাকে বয়েল করতেই থাকো, তাহলে একটা সময় পরে তুমি দেখবে সমস্ত জলটা ইভাপোরেট করে গেছে এবং কন্টেনারটা খালি হয়ে গেছে। সো দিস ইজ অ্যান এক্সাম্পল অফ আ ওপেন সিস্টেম। এটা একটা ওপেন সিস্টেমের এক্সাম্পল। ওপেন সিস্টেম কাদেরকে আমরা বলি? যে সমস্ত সিস্টেম তার সারাউন্ডিংসের সঙ্গে এনার্জি এবং ম্যাটার দুটোরই এক্সচেঞ্জ করে, তাদেরকে আমরা বলি হচ্ছে ওপেন সিস্টেম। ওই যে তুমি ওপেন ভেসেলটার মধ্যে ওয়াটার বয়েল করছিলে, মানে খোলা হওয়ার জন্য বা ভেসেলটা ওপেন হওয়ার জন্য সমস্ত জলটা তোমার ইভাপোরেট করে যাচ্ছে, অর্থাৎ ম্যাটারটা এক্সচেঞ্জ করছে উইথ সারাউন্ডিংস।
ঠিক সিমিলারলি অ্যাট দ্য সেম টাইম ও কিন্তু এনার্জি, মানে এই যে কন্টেনারটা গরম হচ্ছে, এই কন্টেনারটার ওয়াল দিয়ে কিন্তু এনার্জিটাও বাইরে চলে আসছে, কারণ ওই গরম কন্টেনারটা কিন্তু ওর চারিদিকে হিট এনার্জি রিলিজ করছে। সো দিস ইজ অ্যান এক্সাম্পল অফ ওপেন সিস্টেম। অর্থাৎ ওপেন সিস্টেম আমরা কাদেরকে বলতে পারি? ওপেন সিস্টেম মানে হচ্ছে যেটা হচ্ছে ম্যাটার আর এনার্জি দুটোরই এক্সচেঞ্জ করছে, তাদেরকে আমরা বলছি হচ্ছে ওপেন সিস্টেম। কি বললাম বোঝা গেল? নাও ক্লোজ সিস্টেম। হোয়াট ইজ ক্লোজ সিস্টেম? ক্লোজ সিস্টেম মানে হচ্ছে ওই ওয়াটারটাকেই তুমি বয়েল করবে একটা ক্লোজড ভেসেলে। তাহলে যখন তুমি ওই সেম অ্যামাউন্ট অফ ওয়াটারকে বয়েল করছো একটা ক্লোজ ভেসেলে, তখন কিন্তু তুমি দেখতে পাবে কি যে এনার্জিটা এক্সচেঞ্জ হবে, মানে ওই কন্টেনারটা গরম হয়ে যাওয়ার ফলে বাইরে হিট এনার্জিটা রিলিজ হবে, কিন্তু অ্যামাউন্ট অফ ওয়াটার কিন্তু বা অ্যামাউন্ট অফ ওয়াটার উইল বি রিমেইন দ্য সেম, কারণ তোমার কন্টেনারটা ঢাকা দেওয়া আছে। অর্থাৎ ক্লোজ সিস্টেম বলতে বেসিক্যালি আমরা কোন সিস্টেমস গুলোকে বুঝবো? ক্লোজ সিস্টেম বলতে বেসিক্যালি কিন্তু আমরা সেই সমস্ত সিস্টেমস গুলোকে বুঝবো যে সিস্টেমস গুলো সারাউন্ডিংস এর সঙ্গে এই এনার্জির এক্সচেঞ্জ করে কিন্তু ম্যাটারের কোনো এক্সচেঞ্জ করে না। অর্থাৎ ক্লোজ সিস্টেম মানে বেসিক্যালি আমরা কাদেরকে বলবো? দোজ সিস্টেমস যাদের ক্ষেত্রে ম্যাটারের এক্সচেঞ্জ হয় না কিন্তু এনার্জি এক্সচেঞ্জ হয়। ক্লিয়ার? নেক্সট আমরা যেটা বলবো দ্যাট ইজ আইসোলেটেড সিস্টেম। হোয়াট ইজ আইসোলেটেড সিস্টেম? আইসোলেটেড সিস্টেম মানে হচ্ছে যে সমস্ত সিস্টেমগুলো ওর সারাউন্ডিংস এর সঙ্গে ম্যাটার এবং এনার্জি কোনোটারই এক্সচেঞ্জ করে না, তাদেরকে আমরা বলি হচ্ছে আইসোলেটেড সিস্টেম। আইসোলেটেড সিস্টেম অর্থাৎ কি ধরনের সিস্টেমের কথা আমি বলছি? আইসোলেটেড সিস্টেম মানে আমি কিন্তু তোমার থার্মোফ্লাস্কের কথা বলতে পারি, কনসিডার করতে পারি। যদিও থার্মোফ্লাস্ককে আমি একটা আইডিয়াল আইসোলেটেড সিস্টেম বলতে পারি না, কিন্তু স্টিল আইসোলেটেড সিস্টেম মানে আমি কিন্তু একটা থার্মোফ্লাস্ককে কনসিডার করতে পারি, কারণ থার্মোফ্লাস্কের মধ্যে দিয়ে তোমার মাসেরও এক্সচেঞ্জ হয় না, তোমার এনার্জিরও কিন্তু এক্সচেঞ্জ হয় না। অর্থাৎ আইসোলেটেড সিস্টেম বলতে বেসিক্যালি আমরা সেই সমস্ত সিস্টেমগুলোকে বুঝবো যে সমস্ত সিস্টেমগুলো ওর সারাউন্ডিংসের সঙ্গে মাস এবং এনার্জি কোনোটারই এক্সচেঞ্জ করবে না। ওকে, পুরোটাই আমি তোমাদের নোট প্রোভাইড করব, ডোন্ট ওয়ারি। সো আইসোলেটেড সিস্টেম ক্লিয়ার। নেক্সট এবার আমরা দেখব থার্মোডাইনামিক প্রপার্টিজ গুলোকে আমরা দু রকম ভাবে ভাগ করব। একটা হচ্ছে ইন্টেনসিভ প্রপার্টিজ, আরেকটা হচ্ছে আমাদের এক্সটেন্সিভ প্রপার্টিজ। সো ইন্টেনসিভ প্রপার্টিজ এন্ড এক্সটেন্সিভ প্রপার্টিজ কোনগুলো? ইন্টেনসিভ প্রপার্টিজ মানে হচ্ছে those which are independent of mass। তাহলে ইন্টেনসিভ থার্মোডাইনামিক প্রপার্টিজ গুলোর মধ্যে কোন প্রপার্টিজ গুলোকে আমরা ইন্টেনসিভ প্রপার্টি বলতে পারবো? যে সমস্ত প্রপার্টি গুলো সিস্টেমের মাসের উপর ডিপেন্ড করে না, those properties which are independent of mass of the system is known as intensive properties. Those properties which are independent of the mass of the system are known as intensive properties। অর্থাৎ যে সমস্ত প্রপার্টি গুলো সিস্টেমের মাসের উপর ডিপেন্ড করে না তাদেরকে আমরা বলি হচ্ছে ইন্টেনসিভ প্রপার্টি। একই রকম ভাবে যে সমস্ত প্রপার্টি গুলো সিস্টেমের মাসের উপর ডিপেন্ড করে তাদেরকে আমরা বলি হচ্ছে এক্সটেন্সিভ প্রপার্টি। ওকে, তাহলে আমরা বলে দিচ্ছি এটা হলো আমাদের মাস ডিপেন্ডেন্ট, এটা ইন্টেনসিভ প্রপার্টি। ইন্টেনসিভ প্রপার্টির এক্সাম্পল তুমি বলতে পারো ম্যাগনেটিক প্রপার্টি। ম্যাগনেটিক প্রপার্টি কখনোই মাসের উপর ডিপেন্ড করে না। ম্যাগনেটিক প্রপার্টি হচ্ছে মাস ইন্ডিপেন্ডেন্ট প্রপার্টি একটা। তোমার এক্সটেন্সিভ প্রপার্টি মানে মাস ডিপেন্ডেন্ট প্রপার্টি তুমি কি বলতে পারো? অনেক কিছু বলতে পারো, ভলিউম বলতে পারো, কনসেন্ট্রেশন বলতে পারো, এগুলো সবই কিন্তু মাস ডিপেন্ডেন্ট প্রপার্টি। ওকে, নেক্সট এগুলো এই প্রত্যেকটা টার্ম এগুলো কিন্তু আমাদের থার্মোডাইনামিক্যাল টার্মিনোলজি, যেগুলো না জানলে এরপরে আমি যখন এই টার্মসগুলোকে ইউজ করব তোমার কিন্তু বুঝতে অসুবিধা হবে। দ্যাট ইজ ওয়াই আমি আজকের ক্লাসে থার্মোডাইনামিক্যাল টার্মসগুলো এবং আমি প্রথমেই এটিপি সাইকেলটা জাস্ট একটু বলেছি। এরপরে আমি যেটা বলবো সেটা হচ্ছে গিভস ফ্রি এনার্জিটাকে কিভাবে আমরা
কাজে লাগাবো বা সেখান থেকে আমি এন্ডোজেনিক বা এক্সোজেনিক প্রসেস কোনগুলোকে বলবো সেইগুলোতে আসছি। ওকে, নেক্সট এবার আমি চলে আসি ইন্টারনাল এনার্জি। নেক্সট এবার আমি চলে আসব ইন্টারনাল এনার্জি। এটাকে আমরা বেসিক্যালি ডিনোট করি বাই ক্যাপিটাল ই। হোয়াট ইজ ইন্টারনাল এনার্জি? দেখো, প্রত্যেকটা সিস্টেম তার নিজের মানে প্রত্যেকটা সিস্টেমের নিজের একটা এনার্জি থাকে। ধরো আমি বা অন্য একজন বা যে কোনো একজন মানুষ, তার আমার একটা নিজের এনার্জি আছে। আমাকে যদি এখন মনে করো ধরো বলা হলো একটা 5 কেজি ব্যাগ লিফট করতে, মানে একটা 5 কেজি ব্যাগ তুলতে বলা হলো, তাহলে আমি সেই 5 কেজি ব্যাগটা খুব ইজিলি কিন্তু তুলে নিতে পারবো। কিন্তু সেটাই যদি 500 কেজি হয়ে যায় তখন কিন্তু আমি আর পারবো না। তাহলে 5 কেজি ব্যাগটাকে তোলার সময় আমার কাছে এনার্জি ছিল, আর 500 কেজি ব্যাগটাকে তোলার সময় আমার কাছে এনার্জি নেই, সেরকম তো বিষয়টা নয়। 500 কেজি ব্যাগটাকে তোলার সময়ও আমার কাছে কিন্তু এনার্জি ছিল, বাট দ্যাট অ্যামাউন্ট অফ এনার্জি ইজ নট সাফিসিয়েন্ট টু লিফট দ্যাট 500 কেজি ব্যাগ। অর্থাৎ আমার মধ্যে যে এনার্জিটা আছে সেই এনার্জিটা কিন্তু কখনোই এনাফ নয় সেই 500 কেজি ব্যাগটাকে লিফট করার জন্য। অর্থাৎ আমি কিন্তু বলতে পারি যে এই যে আমার নিজের এনার্জি, যেটা আমার পুরোপুরি নিজের, সেই এনার্জিটাই হচ্ছে ইন্টারনাল এনার্জি। অর্থাৎ কোনো একটা সিস্টেমের মধ্যে যে মলিকিউলসগুলো থাকে সেই মলিকিউলসগুলো একটা ভাইব্রেশনাল মোশন থাকে, সেই মলিকিউলগুলোর ভাইব্রেশনাল এনার্জি থাকে, ট্রান্সলেশনাল এনার্জি থাকে। এই যে বিভিন্ন এনার্জিগুলো, এই এনার্জিগুলোর জন্য ওই মলিকিউলটার মধ্যে একটা নিজের এনার্জি স্টোরড হতে থাকে, যে এনার্জিটাকে আমরা বলি হচ্ছে ইন্টারনাল এনার্জি। অর্থাৎ ইন্টারনাল এনার্জি মানে হচ্ছে কোনো একটা সিস্টেমের পুরোপুরি নিজের এনার্জি, যে এনার্জিটা সিস্টেমের মধ্যে থাকা, সিস্টেমের ভেতরে থাকা মলিকিউলগুলোর বিভিন্ন মোশন, বিভিন্ন মুভমেন্টের জন্য স্টোরড হয়, সেইটাকে আমরা বলি হচ্ছে ওই সিস্টেমটার ইন্টারনাল এনার্জি, যেটাকে আমরা ক্যাপিটাল ই দিয়ে রিপ্রেজেন্ট করি। ওকে, নাও ইন্টারনাল এনার্জি রিলেটেড আমি কতগুলো পয়েন্ট বলবো। প্রথমত যে পয়েন্টটা আমি বলবো, ইট ইজ, ভুল করেছি, ইন্টারনাল এনার্জি ইজ আ স্টেট ফাংশন। ইন্টারনাল এনার্জি ইজ আ স্টেট ফাংশন। অর্থাৎ আমরা থার্মোডাইনামিক্যালি যে সমস্ত ফাংশনসগুলো আছে সেই ফাংশনসগুলোকে বেসিক্যালি দুভাগে ভাগ করি। কি কি সেই দুটো ভাগ? একটা হচ্ছে স্টেট ফাংশন আর একটা হচ্ছে পাথ ফাংশন। হোয়াট ইজ স্টেট ফাংশন, হোয়াট ইজ পাথ ফাংশন? যে সমস্ত ফাংশনগুলো, মনে করো একটা সিস্টেমের দুটো স্টেট, এটা হলো ইনিশিয়াল স্টেট, এটা হলো ফাইনাল স্টেট, এটা হলো আমাদের ইনিশিয়াল স্টেট, এটা হলো ফাইনাল স্টেট। এবার সিস্টেমটা ইনিশিয়াল স্টেট থেকে ফাইনাল স্টেটে এসছে, তো যে সমস্ত প্রপার্টিগুলো শুধুমাত্র এই ইনিশিয়াল স্টেট আর ফাইনাল স্টেটের ওপর ডিপেন্ড করে, কিন্তু কোন পাথওয়েতে মানে কোন পথে ইনিশিয়াল থেকে ফাইনালে এলো তার উপর ডিপেন্ড করে না, তাদেরকে আমরা বলি হচ্ছে স্টেট ফাংশন। ওয়ান্স এগেন আই রিপিট, থার্মোডাইনামিক্যালি যে সমস্ত প্রপার্টিগুলো কোনো একটা সিস্টেমের ইনিশিয়াল স্টেট এবং ফাইনাল স্টেটের ওপর ডিপেন্ড করে অনলি, বাট কোন পাথওয়ে ফলো করে সিস্টেমটা ইনিশিয়াল স্টেট থেকে ফাইনাল স্টেটে এসছে সেই পাথওয়ের ওপর পাথওয়ের ওপর বা পাথওয়েটাকে কোনো রকম ভাবে পাত্তা দেয় না বা পাথওয়ের ওপর ডিপেন্ড করে না, তাদেরকে আমরা বলি হচ্ছে স্টেট ফাংশন। অ্যান্ড ইন্টারনাল এনার্জি ইজ আ স্টেট ফাংশন। ক্লিয়ার? নেক্সট 2 নম্বর পয়েন্ট আমি কি লিখবো? 2 নম্বর পয়েন্ট আমি লিখবো, ইট ইজ an extensive property। অর্থাৎ ইন্টারনাল এনার্জি ইজ আ মাস ডিপেন্ডেন্ট প্রপার্টি, মানে ইন্টারনাল এনার্জি কিন্তু আমাদের মাস সিস্টেমের মাসের উপর ডিপেন্ড করে, ইট ইজ আ মাস ডিপেন্ডেন্ট প্রপার্টি। ওকে, নেক্সট 3 নম্বর, the value, the exact value of E cannot be determined, but the change of internal energy
ক্যান বি ডিটারমাইন্ড বা ক্যান বি। এই পয়েন্টার মানে কি? তাহলে আমি ইন্টারনাল এনার্জি মানে কি বললাম? আমি বললাম যে ইন্টারনাল এনার্জি মানে বেসিক্যালি কোনো একটা সিস্টেমের নিজের এনার্জি, যে এনার্জিটা কোথা থেকে আসে, ওর মধ্যে বা ওর ইনার স্ট্রাকচারে যে মলিকিউলগুলো আছে সেই মলিকিউলগুলোর বিভিন্ন ভাইব্রেশনাল, ট্রান্সলেশনাল বিভিন্ন মোশনের জন্য ওর মধ্যে স্টোরড হয়। তাহলে মনে করো এই যে প্রত্যেকটা মলিকিউল কতটা ভাইব্রেট করছে, কতটা কোনো একটা মলিকিউলের প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল মোশন কতটুকু বা তার জন্য কতটা এনার্জি ইনকর্পোরেটেড হচ্ছে, সেটা এক্স্যাক্টলি ক্যালকুলেট করা প্রত্যেকটা মলিকিউলের ক্ষেত্রে ইজ নট পসিবল। দ্যাট ইজ ওয়াই একটা মলিকিউলের ইন্টারনাল এনার্জি এক্স্যাক্টলি কত সেটা কিন্তু তুমি কখনোই পার্টিকুলারলি বলতে পারবে না, ইটস নট পসিবল। বাট মনে করো একটা মলিকিউলের ইন্টারনাল এনার্জি ছিল এইটা বা এক্স, একটা সার্টেন সময় পরে ওর ইন্টারনাল এনার্জি হলো ওয়াই, সো চেঞ্জ কতটুকু হলো এক্স মাইনাস ওয়াই, সেটাকে কিন্তু আমি খুব ইজিলি ক্যালকুলেট করতে পারি। দ্যাট ইজ ওয়াই আমি এখানে বলেছি যে এক্স্যাক্ট ভ্যালু কোন একটা সিস্টেমের ইন্টারনাল এনার্জির এক্স্যাক্ট ভ্যালুটা আমরা কখনো জেনারেলি ক্যালকুলেট করতে পারি না, বাট the change in the value of internal energy can be calculated. Okay, last point আমি এই রিলেটেড কি বলবো, the value increases with temperature. অর্থাৎ টেম্পারেচার বাড়ার সঙ্গে সঙ্গে কোন একটা সিস্টেমের ইন্টারনাল এনার্জি ভ্যালু কিন্তু বাড়তে থাকে। ওয়াই? দেখো তুমি যখনই কোন একটা সিস্টেমে, মনে করো একটা সিস্টেমে মলিকিউলগুলো জাস্ট এই মুভ করছিল, যখনই তুমি টেম্পারেচার বাড়াবে ওর মুভমেন্ট কিন্তু বেড়ে যাবে। মলিকিউলগুলো যদি লোয়ার টেম্পারেচারে স্লোলি মুভ করে, হায়ার টেম্পারেচারে কিন্তু মলিকিউলগুলো খুব ফাস্ট মুভ করতে থাকবে। সো যেহেতু মলিকিউলগুলো খুব ফাস্ট মুভ করছে তাহলে ওর ইন্টারনাল এনার্জিটা কি হবে, অটোমেটিক্যালি বেড়ে যাবে। দ্যাট ইজ ওয়াই আমি বলছি যে কোন একটা সিস্টেমের ইন্টারনাল এনার্জি কিন্তু উইথ ইনক্রিজিং টেম্পারেচার ইনক্রিজ করে। ওকে, নেক্সট আমরা যে টার্মটা পড়ব দ্যাট ইজ এনথালপি। What is enthalpy? Enthalpy is the summation of internal energy and PV. Now যেটা আমার প্রশ্ন হতো, যেটা আমার একদম প্রথমে এটা দেখার পরে প্রশ্ন আসতো যে P হচ্ছে প্রেসার আর V হচ্ছে ভলিউম, তাহলে এই যে P আর V হচ্ছে প্রেসার ইনটু ভলিউম, তাহলে চাপ গুণ আয়তন, আর আমাদের এটা হচ্ছে একটা এনার্জি টার্ম, তাই তো? তাহলে একটা এনার্জির সঙ্গে আমরা কিভাবে, একটা এনার্জির সঙ্গে তুমি যখন কোনো কিছুকে অ্যাড করছো তোমাকে সেটাও তো তোমার এনার্জি হতে হবে, কারণ একটা এনার্জির সঙ্গে তুমি তো প্রেসার অ্যাড করে দিতে পারো না, একটা এনার্জির সঙ্গে তুমি তো ভলিউম অ্যাড করে দিতে পারো না, এনার্জির সঙ্গে তুমি এনার্জিকেই অ্যাড করতে পারবে। তাহলে এই যে পিভিটা, এই পিভিটার ভ্যালু বা এই পিভিটার মান সবসময় এনার্জির মানে এনার্জির ইকুইভ্যালেন্ট হতে হবে, বা এর পিভিটার ইউনিট সবসময় এনার্জি ইউনিটের সমান হতে হবে, তবেই তুমি এর সঙ্গে একে প্লাস করতে পারো, তাই তো? এবার এই বিষয়টাকে এক্সপ্লেন আমি একটু জাস্ট করে দিচ্ছি। দেখো আমরা জানি যে PV is equal to RT, সরি PV is equal to nRT, n মোল আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে। এবার R এর ভ্যালুটা মনে করো আমি কনসিডার করলাম 8.314 জুল কেলভিন ইনভার্স মোল ইনভার্স, ঠিক আছে? তাহলে আমি PV is equal to আমার এই যে মনে করো n এর ইউনিট কি, মোল, আর এর ইউনিট কি, জুল কেলভিন ইনভার্স মোল ইনভার্স, ক্লিয়ার? টেম্পারেচারের ইউনিট কি, কেলভিন। তাহলে একটা জিনিস দেখো, এখান থেকে এই মোল মোল কেটে গেল, এখান থেকে কেলভিন কেলভিন ক্যান্সেল হয়ে গেল, তাহলে আমার পিভি এর ইউনিটটা বেসিক্যালি কি হয়ে গেল, জুল। দ্যাট ইজ ওয়াই এই পিভিটা কিন্তু আমাদের এনার্জি। ওকে, এবং এনথালপির ডেফিনেশনটা আমাদের কি হয়, এনথালপির ডেফিনেশনটা আমাদের হয়ে যায় কোনো একটা সিস্টেমের ইন্টারনাল এনার্জি, তার সঙ্গে যদি আমি প্রেসার ইনটু ভলিউম করে যে এনার্জিটা পাই তার সামেশন নিই, তার যোগফল নিই, সেটাকেই আমরা বলি হচ্ছে কোনো একটা সিস্টেমের এনথালপি।
ওকে, এবার এনথালপির ক্ষেত্রেও এই একই মানে পয়েন্টসগুলো আমি ফলো করতে পারি। প্রথমত হচ্ছে 1 নম্বর, ইট ইজ অ্যান এক্সটেন্সিভ প্রপার্টি, অর্থাৎ মাস ডিপেন্ডেন্ট প্রপার্টি। নাম্বার 2, it is a state function. Number 3, আমি কি বলবো, the value of the exact value of age cannot be calculated. নাম্বার 4, আচ্ছা 3টে পয়েন্টই আমি এখানে রাখছি। একটা হচ্ছে এটা এক্সটেন্সিভ প্রপার্টি অর্থাৎ মাস ডিপেন্ডেন্ট। 2 নম্বর হচ্ছে ইট ইজ আ স্টেট ফাংশন, অর্থাৎ এমন একটা ফাংশন যেটা স্টেটের উপর ডিপেন্ড করে, মানে কোনো একটা সিস্টেমের ইনিশিয়াল স্টেট আর ফাইনাল স্টেটের উপর ডিপেন্ড করে, কিন্তু কোনোভাবেই সিস্টেমটা কিভাবে কোন পাথওয়েতে ইনিশিয়াল স্টেট থেকে ফাইনাল স্টেটে গেল সেই পাথের উপর ডিপেন্ড করে না, তাদেরকে আমরা বলি হচ্ছে স্টেট ফাংশন। এবং এনথালপি একটা স্টেট ফাংশন। একই রকম ভাবে এক্সাক্ট ভ্যালুটা আমরা ক্যালকুলেট করতে পারবো না, বাট চেঞ্জ ইন এনথালপি, কোন একটা সিস্টেমের ইনিশিয়ালি এনথালপি ছিল এইটা, ফাইনালি এনথালপি হলো ওইটা, দুটো ডিফারেন্স করে আমি চেঞ্জটাকে বার করতে পারবো। আর আরেকটা আমি কি বলতে পারবো, যে এই যে মনে করো কোনো একটা সিস্টেমের চেঞ্জ ইন এনথালপি অর্থাৎ ডেল এইচ, এই ডেল এইচটা দিয়ে আমি কিন্তু এই সিস্টেমটার হিট কন্টেন্টটাকে রিলিজ করতে, মানে হিট কন্টেন্টটাকে রিপ্রেজেন্ট করতে পারি। হোয়াট ইজ হিট কন্টেন্ট? মনে করো কোনো একটা রিয়াকশনের ডেল এইচ ভ্যালুটাকে দেখে আমি এটা বলতে পারি যে সেই রিয়াকশনটায় কতটা হিট অ্যাকসেপ্টেড হয়েছে অথবা কতটা হিট রিলিজড হয়েছে। So the change in enthalpy represents the heat content of a reaction, অর্থাৎ কোনো একটা রিয়াকশনের এনথালপি চেঞ্জ থেকে আমি এটা জাজ করতে পারি যে সেই রিয়াকশনটার ক্ষেত্রে কতটা এনার্জি রিলিজড হয়েছে, কতটা এনার্জি অ্যাকসেপ্টেড হয়েছে। ক্লিয়ার? নেক্সট, এবার আমরা চলে আসব এনট্রপি। ডিনোটেড বাই এস। দেখো এনট্রপি বলতে বেসিক্যালি আমরা কি বুঝি? এনট্রপি বলতে তোমরা পড়েছো যে বাংলায় আমরা বলি হচ্ছে কোনো একটা সিস্টেমের বিশৃঙ্খলতা অর্থাৎ র্যান্ডমনেস অফ এ সিস্টেম। এনট্রপি ইজ সিম্পলি ডিফাইন্ড অ্যাজ দ্য র্যান্ডমনেস, মানে কোনো একটা সিস্টেমের র্যান্ডমনেস বা ডিসঅর্ডারনেস, সেটাই হচ্ছে কিন্তু আমাদের ওই সিস্টেমের এনট্রপি। অর্থাৎ ইট ইজ দ্য র্যান্ডমনেস of a system. ওকে, এবার বিষয়টা হচ্ছে যে এই যে এনট্রপি, এই এনট্রপিটার আমাদের দরকার কি, র্যান্ডমনেসটা আমাদের প্রয়োজন কোথায়? তো এইটা আমি যদি থার্মোডাইনামিক সেকেন্ড লটা তোমাদের আগে একটু বলে নিতাম, তাহলে তোমাদের এই মনে এই প্রশ্নটা জাগতো না যে একটা সিস্টেমে র্যান্ডম হয়ে যাচ্ছে, সেই র্যান্ডমনেসটা আমি পড়তে যাব কেন, ভাই? এবার দেখো সেই র্যান্ডমনেসটা পড়ার কারণটা কি, বেসিক্যালি যে সব সময় তোমরা মাথায় রাখবে যে কোনো একটা সিস্টেম যত বেশি স্টেবল হয় সেই সিস্টেমটার র্যান্ডমনেস কিন্তু তত বাড়ে। তুমি একটা হিউম্যান লাইফ তুমি বলতে পারো যে একটা বাচ্চা, যখন একটা বাচ্চা জাস্ট জন্মালো, যখন সেই বাচ্চাটা জন্মালো তখন সেই বাচ্চাটা কিন্তু কখনোই সেলফ ডিপেন্ডেন্ট নয়, সে কিন্তু অন্য একজনের উপর ডিপেন্ডেন্ট। তাকে তার মা হয়তো টাইম মতন খাইয়ে দিচ্ছে, তাকে হয়তো টাইম মতো ঘুম পাড়াচ্ছে, তাকে হয়তো টাইম মতো ওষুধ খাওয়াচ্ছে। এই করে করে যখন বাচ্চাটা একটু বড় হলো অর্থাৎ স্কুল যাওয়া শুরু করলো, তখন কিন্তু বাচ্চাটার ওই যে রুটিন লাইফ বা ওই যে বাচ্চাটার একটা অর্ডার্ড লাইফ, সেই লাইফে কিন্তু একটু চেঞ্জ হবে, সার্টেন চেঞ্জ। অর্থাৎ যেহেতু এখন বাচ্চাটা স্কুলে যায়, দুপুরে ওর ঘুমটা আর হয় না, টাইম মতো ওষুধ খাওয়াটা হয়তো ইরেগুলার হয়ে যায় মাঝে মাঝে, যেহেতু স্কুল থাকে, ক্লাস থাকে। এবার কি হলো, ওই স্টুডেন্টটাই বা ওই বাচ্চাটাই কলেজ লাইফে চলে এলো।
তখন দেখো ওর লাইফটা কিন্তু আরো বেশি র্যান্ডম হয়ে গেল, আরো বেশি ডিসঅর্ডার হয়ে গেল। এখনো আর টাইমে হয়তো খেতে পারে না, কোনোদিন খায় কোনোদিন খায় না, কলেজে ক্লাসের জন্য হয়তো ফার্স্ট চলে গেল, বা বাড়িতে যেটা বলছে সেটা শুনছে না, তো ডিসঅর্ডার হতে থাকে। তারপরে যখন সেই ছেলেটাই বা সেই বাচ্চাটাই পার্মানেন্টলি একজন মানে আর্নিং পার্সন হয়ে যায়, তখন কিন্তু ওর লাইফটা পুরোপুরি তোমার র্যান্ডম হয়ে যায়। তখন কিন্তু ওর লাইফের মধ্যে কোনো রকম অর্ডার ব্যাপারটা থাকে না। ও তখন যেহেতু নিজে সেলফ ডিপেন্ডেন্ট, ও তখন নিজের মতন করে লাইফটাকে সাজিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করে। তাহলে এই যে মনে করো একটা বাচ্চা জন্মানোর পর থেকে ও সেলফ ডিপেন্ডেন্ট অবধি হলো, সেলফ ডিপেন্ডেন্ট হয়ে গেল, এর মধ্যে ওর ওই যে লাইফের অর্ডার বিষয়টা, মানে ওই জন্মানোর পরে ও যে টাইমে ঘুমোতো, ঘুম থেকে উঠতো, আবার খাওয়া দাওয়া করতো, ওষুধ খেত, স্নান করতো, সেই বিষয়টা কিন্তু দেখো আস্তে 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 নষ্ট হয়ে গেছে। এবং আস্তে আস্তে কিন্তু ঠিক উল্টোটা, মানে সিস্টেমটা বিশৃঙ্খল হয়ে গেছে, র্যান্ডম হয়ে গেছে। আবার অন্য দিক থেকে তুমি যদি দেখো, যখন ওই বাচ্চাটা জন্মেছিল তখন ওই বাচ্চাটা কিন্তু আনস্টেবল ছিল, সেলফ ডিপেন্ডেন্ট ছিল না। এখন এই মানুষটা কিন্তু সেলফ ডিপেন্ডেন্ট, অর্থাৎ ও স্টেবল। সো কোনো একটা সিস্টেমে স্টেবিলিটি, মানে কোনো একটা সিস্টেম কতটা স্টেবল হচ্ছে, কোনো একটা সিস্টেম স্টেবিলিটির দিকে যাচ্ছে কিনা, সেটা কিন্তু আমি ওর এন্ট্রপি চেঞ্জটা দিয়েই জাজ করতে পারি। কোনো একটা সিস্টেমের এন্ট্রপি যদি পজিটিভ হতে থাকে, অর্থাৎ কোনো একটা সিস্টেমের এন্ট্রপি যদি কন্টিনিউয়াসলি বাড়তে থাকে, ইউ ক্যান সে দ্যাট দ্য সিস্টেম ইজ স্টেবল, বা সিস্টেম ইজ অ্যাপ্রোচিং টু স্টেবিলিটি, বা সিস্টেম ইজ টেন্ডিং টু স্টেবিলিটি। যদি কোনো সিস্টেমের এন্ট্রপিটা নেগেটিভ হয়ে যায়, অর্থাৎ কোনো সিস্টেমের এন্ট্রপি যদি কমতে থাকে, তখন কিন্তু তুমি কোনোভাবেই সেই বলতে পারবে না সিস্টেমটা স্টেবল হচ্ছে। ওকে, সো এন্ট্রপি বেসিক্যালি রিপ্রেজেন্টস দ্য র্যান্ডমনেস অফ এ সিস্টেম। এবং এন্ট্রপির ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনটা কি? এন্ট্রপির ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনটা হচ্ছে dq বাই t, যেখানে কিউটা হচ্ছে আমাদের হিট এবং টিটা হচ্ছে আমাদের টেম্পারেচার। সো এন্ট্রপির ইউনিটটাকে আমি কি বলতে পারবো? তুমি হিটটাকে যদি ক্যালোরিতে করো তাহলে ক্যালোরি পার ডিগ্রি, অথবা তুমি বলতে পারো যদি তুমি জুলে করো জুল পার কেলভিন। এগুলো কিন্তু আমাদের এন্ট্রপির ইউনিট হতে পারে। ক্লিয়ার? বোঝা গেল? আমি আসবো সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, আমি জাস্ট আসছি একটু পরেই, সেখানেই আমি এন্ট্রপি রিলেটেড আরো বিভিন্ন কথা বলবো। সো এন্ট্রপিকে যদি আমার ডিফাইন করতে হয়, আমি খুব সিম্পলি ডিফাইন করতে পারবো যে এন্ট্রপি রিপ্রেজেন্টস দ্য র্যান্ডমনেস অফ এ সিস্টেম। ক্লিয়ার? নেক্সট এবার আমরা চলে আসবো ভেরি ভেরি ইম্পর্টেন্ট টার্ম, দ্যাট ইজ গিভস ফ্রি এনার্জি। ধরো আমার এই যে এর মধ্যে এটা যদি আমার একটা সিস্টেম হয়, এই সিস্টেমের যে টোটাল এনার্জি, সেই এনার্জিটাকে কিন্তু আমি সবসময় দুটো পার্টে রাখতে পারি। একটা পার্টের এনার্জি হচ্ছে আমার ইউজফুল, বা আমি এটাকে বলতে পারবো ইউজফুল না বলে এটাকে আমি বলছি অ্যাভেলেবল এনার্জি। আর অন্য পার্টটাকে আমি বলছি আনঅ্যাভেলেবল এনার্জি। তাহলে মনে করো তুমি এই যে একটা সিস্টেম, এই সিস্টেমটার তুমি যদি পুরো এনার্জিটাকে কনসিডার করতে চাও, তাহলে সিস্টেমটার অ্যাভেলেবল এনার্জি আর আনঅ্যাভেলেবল এনার্জি দুটোর সামেশনকে তোমার নিতে হবে। এবং এই যে টোটাল এনার্জি অফ দ্য সিস্টেম, টোটাল এনার্জিটাকে আমরা কিন্তু বেসিক্যালি রিপ্রেজেন্ট করি হচ্ছে এনথ্যালপি দিয়ে। মানে কোনো একটা সিস্টেমের এনথ্যালপি বলতে আমি ওই সিস্টেমটার টোটাল এনার্জিটাকে বুঝি, মানে সিস্টেমটার মধ্যে টোটাল যতটা এনার্জি হতে পারে সেটাই হচ্ছে ওর এনথ্যালপি। তাহলে আমি এই যে এইচ ইজ ইকুয়াল টু বেসিক্যালি কি বলতে পারি? অ্যাভেলেবল এনার্জি প্লাস আনঅ্যাভেলেবল এনার্জি। এই যে আমাদের অ্যাভেলেবল এনার্জি কোন একটা সিস্টেমের, দ্যাট ইজ দ্য গিভস ফ্রি এনার্জি, যেটাকে আমরা ক্যাপিটাল জি দিয়ে রিপ্রেজেন্ট করি। অর্থাৎ কোন একটা সিস্টেমের যে এনার্জিটা ইউজফুল, কোন একটা সিস্টেম যে এনার্জিটাকে কাজে লাগিয়ে কোন একটা ওয়ার্ক ডান করতে পারে, কোন একটা ওয়ার্ক ডান বা কোন একটা ওয়ার্কে পার্টিসিপেট করতে পারে, দ্যাট অ্যামাউন্ট অফ এনার্জি ইজ গিভস ফ্রি এনার্জি।
সো বুঝতে পারছো, যেহেতু এটা একটা অ্যাভেলেবেল এনার্জি, তাই কোনো একটা রিয়াকশনকে রিপ্রেজেন্ট করার ক্ষেত্রে এই এনার্জিটার ইম্পর্টেন্স অনেক অনেক বেশি। তাহলে একটা জিনিস দেখো, তাহলে আমার H ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে অ্যাভেলেবেল এনার্জিকে আমি জি বললাম, আর আনঅ্যাভেলেবেল এনার্জিকে আমি বলছি হচ্ছে টি ইন্টু এস। টিটা হচ্ছে টেম্পারেচার, এসটা হচ্ছে এনট্রপি। তাহলে এখান থেকে আমি বলতে পারি জি ইজ ইকুয়াল টু এইচ মাইনাস টি এস। So basically, Gibbs free energy is the available energy or useful energy of a system. ওকে, এবার দেখো আমি এটাকে কোনো একটা পার্টিকুলার রিঅ্যাকশনের ক্ষেত্রে কিভাবে ইউটিলাইজ করব, আমি একটা ডেফিনেট এক্সাম্পল দিয়ে এটাকে একটু বোঝাচ্ছি। মনে করো, ধরো আমি এই জায়গাটা ক্লিন করছি। মনে করো, ধরো আমি একটা কেমিক্যাল রিঅ্যাকশন নিলাম, সেটা এ থেকে বি হচ্ছে, এবং এই যে রিঅ্যাক্ট্যান্ট, এই রিঅ্যাক্ট্যান্টটার গিভস ফ্রি এনার্জি হচ্ছে জিএ, এই প্রোডাক্টটার গিভস ফ্রি এনার্জি হচ্ছে জিবি। তাহলে চেঞ্জ ইন গিভস ফ্রি এনার্জি উইল বি জিবি মাইনাস জিএ। তোমরা ক্লাস 11-এ যখন থার্মোডায়নামিক্স পড়েছো বা যখনই থার্মোডায়নামিক্স পড়েছো, তখন তুমি এই জিনিসটা কিন্তু খুব ভালো করে পড়েছিলে। মনে করে দেখো যে ডেল জি এর ভ্যালু যদি নেগেটিভ হয়, তাহলে সেই প্রসেসটা হয়ে যায় হচ্ছে স্পন্টেনিয়াস। ডেল জি এর ভ্যালু যদি পজিটিভ হয়, তাহলে সেই প্রসেসটা হয়ে যায় নন স্পন্টেনিয়াস, তাই তো? তাহলে এক্ষেত্রে আমার ডেল জি যদি নেগেটিভ হতে হয়, তাই তো, এই পার্টিকুলার কেসটায় যদি ডেল জি নেগেটিভ হতে হয়, নেগেটিভ হতে হলে আমাদের কি হতে হবে, এই এক্সপ্রেশন অনুযায়ী বুঝতে পারছি আমার ডেফিনেটলি জিএ গ্রেটার দ্যান জিবি হতে হবে। অর্থাৎ এই যে এ এর এনার্জি, এটাকে যদি এই জিএটা যদি আমার বেশি হয়, তাহলেই তো আমার আলটিমেট ভ্যালুটা নেগেটিভ আসবে, তাই তো? তাহলে আমি কি বললাম যে ডেফিনেটলি, তাহলে আমি দেখতে পাচ্ছি এই যে আমার রিঅ্যাকশনটা, এই রিঅ্যাকশনে যখন তুমি ফরওয়ার্ড স্টেপে যাচ্ছ, তখন তোমার ডেল জিটা কি হয়ে যাচ্ছে, নেগেটিভ। যেহেতু তোমার এইটা বড়, তাহলে তুমি যদি ব্যাকওয়ার্ড স্টেপে আসো, তাহলে তোমার ডেল জিটা কি হয়ে যাবে, পজিটিভ। অর্থাৎ কোনো একটা রিভার্সিবল রিঅ্যাকশন, মানে কোনো একটা এরকম উভমুখী বিক্রিয়া যদি আমি কনসিডার করি, তাহলে সেটার ক্ষেত্রে ফরওয়ার্ড স্টেপটা যদি ডেল জি এর চেঞ্জটা আমার নেগেটিভ হয়, তাহলে সেটা আমাকে বলে দিতে হবে না যে ব্যাকওয়ার্ড স্টেপে চেঞ্জটা আমার পজিটিভ হবে, তাই তো? তাহলে আমাকে নিশ্চয়ই এই বিষয়টা তার সঙ্গে সঙ্গেই ক্লিয়ার হয়ে যাচ্ছে যে এই পার্টিকুলার রিঅ্যাকশনটার ক্ষেত্রে ফরওয়ার্ড স্টেপটা যদি আমার স্পন্টেনিয়াস হয়, তাহলে ব্যাকওয়ার্ড স্টেপটা কিন্তু অবশ্যই আমার নন স্পন্টেনিয়াস হবে। অর্থাৎ ফরওয়ার্ড স্টেপটায় যদি আমার গিভস ফ্রি এনার্জি চেঞ্জটা ডিক্রিজ করে, গিভস ফ্রি এনার্জি যদি ডিক্রিজ করে, তাহলে ব্যাকওয়ার্ড স্টেপে কিন্তু আমার গিভস ফ্রি এনার্জি ডেফিনেটলি ইনক্রিজ করবে, তাই তো? এবার আমি একটা জিনিস একটু বলে দিচ্ছি, যদি কোনো রিঅ্যাকশনের ক্ষেত্রে গিভস ফ্রি এনার্জি চেঞ্জটা নেগেটিভ হয়, ইফ ডেল জি ইজ নেগেটিভ, মানে ডেল জি নেগেটিভ মানে আমি একটু আগে বলেছি যে রিঅ্যাকশনটা আমার স্পন্টেনিয়াস, তাই তো? তাহলে ঠিক সিমিলারলি যদি আমার কোনো একটা রিঅ্যাকশনের ক্ষেত্রে ডেল জিটা যদি নেগেটিভ হয়, তাহলে আমি সেই প্রসেসগুলোকে কি বলতে পারি, এক্সারগনিক রিঅ্যাকশন। সেই রিঅ্যাকশনগুলোকে আমরা বলতে পারি দেন দ্য রিঅ্যাকশন ইজ এক্সারগনিক। আমি সামনের দিন আরো ডিটেলসে আসবো। আর যদি আমাদের ডেল জিটা পজিটিভ হয়, মানে এই যে পার্টিকুলার রিঅ্যাকশনটার ক্ষেত্রে, এই রিঅ্যাকশনটার মানে ফরওয়ার্ড স্টেপটার ক্ষেত্রে যেহেতু ডেল জিটা নেগেটিভ, তাই ফরওয়ার্ড স্টেপটাকে আমি বলতে পারবো এক্সারগনিক, আর ব্যাকওয়ার্ড স্টেপে যেহেতু আমার ডেল জিটা পজিটিভ, তাই ব্যাকওয়ার্ড স্টেপটাকে আমি কি বলতে পারবো, এন্ডারগনিক। অর্থাৎ ডেল জি পজিটিভ হলে দেন দ্য রিঅ্যাকশন ইজ এন্ডারগনিক। ক্লিয়ার? তাহলে আমাদের গিভস ফ্রি এনার্জিটা ক্লিয়ার হলো। এইবার আমরা ফার্স্ট ল অফ থার্মোডায়নামিক্স এন্ড সেকেন্ড ল অফ থার্মোডায়নামিক্সটা বলবো, বলে আজকের ক্লাসটা শেষ করব। নেক্সট ডেট থেকে আজকের ক্লাসে কিন্তু আমাদের ইন্ট্রোডাক্টরি পার্টগুলো, অর্থাৎ
পুরো টার্মিনোলজি যেগুলো আমাদের থার্মোডাইনামিক্যাল টার্মিনোলজি রয়েছে সেইগুলোর সঙ্গে আমরা পরিচিত হলাম। আমি পুরো বিষয়টার নোট তোমাদের প্রোভাইড করব, তোমরা সেই জায়গা থেকে এই সমস্ত বিষয়গুলো একটু ভালো করে পড়ে নেবে। সেখানে আমি খুব সুন্দরভাবে পুরো সমস্ত জিনিসগুলোকে পয়েন্ট আউট করার চেষ্টা করেছি, সেটা তোমরা পুরোটা পড়ে নেবে। পড়ে নিলেই তোমাদের এই টার্মসগুলোর সঙ্গে পরিচিতি হয়ে যাবে। তারপরে নেক্সট ডেট থেকে কিন্তু আমরা ডিরেক্ট চলে যাব হচ্ছে একটু বড় বড় বিষয়গুলোতে, অর্থাৎ গিভস ফ্রি এনার্জিটা কেন অ্যাডিটিভ প্রপার্টি, গিভস ফ্রি এনার্জি রিলেটেড যে বিভিন্ন ক্যালকুলেশনসগুলো আমরা কিভাবে করব। তারপরে মনে করো ধরো এই যে আমাদের বিভিন্ন মানে এনার্জি রিচ মলিকিউল রয়েছে, সেগুলো এনার্জি রিচ কেন, যেমন এটিপি, থায়োএস্টার্স, এই ধরনের মলিকিউলসগুলোর বিভিন্ন ক্যালকুলেশনস কিন্তু আমরা নেক্সট ক্লাস থেকে যাব। ওকে, তাহলে নেক্সট আমরা হেডিং করব ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। First law of thermodynamics. What is first law of thermodynamics? দেখো, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স বেসিক্যালি ল অফ কনজারভেশন অফ এনার্জি, যেটা আমাদের অর্থাৎ শক্তির নিত্যতা সূত্র যেটা, সেটারই একটা ফর্ম, যেটাতে বলা আছে এনার্জি ক্যান নাইদার বি ক্রিয়েটেড নর বি ডিস্ট্রয়েড বাট ক্যান বি ট্রান্সফর্মড ফ্রম ওয়ান ফর্ম টু অ্যানাদার ফর্ম। অর্থাৎ শক্তির সৃষ্টি বা ধ্বংস করা যায় না, কেবলমাত্র একটা রূপ থেকে, একটা ফর্ম থেকে অন্য রূপ বা অন্য ফর্মে কনভার্ট করা যায়, তাই তো? এবার বিষয়টা হচ্ছে, মনে করো ধরো আমার কোনো একটা সিস্টেমের ইনিশিয়াল ইন্টারনাল এনার্জি, কোনো একটা সিস্টেমের ইনিশিয়াল ইন্টারনাল এনার্জি মনে করো ধরো ছিল হচ্ছে E1। এবার তুমি কি করলে, সেই সিস্টেমটার মধ্যে কিউ অ্যামাউন্ট অফ হিট দিলে, সেই সিস্টেমটার উপরে তুমি ডাব্লিউ অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান করলে। মানে তোমার E1 অলরেডি ছিল, তার সঙ্গে তুমি অ্যাড করলে কিউ অ্যামাউন্ট অফ হিট, তার সঙ্গে তুমি অ্যাড করলে ডাব্লিউ অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান। অর্থাৎ ফাইনাল ইন্টারনাল এনার্জি আমার কি হবে, E1 প্লাস কিউ প্লাস ডাব্লিউ অ্যাকচুয়ালি, তাই তো? তাহলে ফাইনাল ইন্টারনাল এনার্জিটাকে যদি আমি E2 দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে দেয়ারফর আমি বলতে পারি যে E2 ইজ ইকুয়াল টু E1 প্লাস কিউ প্লাস ডাব্লিউ। তাহলে এখান থেকে আমি বলতে পারবো E2 মাইনাস E1 ইজ ইকুয়াল টু কিউ প্লাস ডাব্লিউ, দ্যাট ইজ ডেল E ইজ ইকুয়াল টু কিউ প্লাস ডাব্লিউ, যেখানে আমাদের এই ডাব্লিউটা হচ্ছে অন দা সিস্টেম ওয়ার্ক ডান, অন দা সিস্টেম ওয়ার্ক ডান। নাও এই যে ওয়ার্ক ডান কিন্তু বেসিক্যালি দু রকমের হয়, একটা হচ্ছে অন দা সিস্টেম ওয়ার্ক ডান, আর একটা হচ্ছে বাই দা সিস্টেম ওয়ার্ক ডান। নাও হোয়াট ইজ অন দা সিস্টেম? ধরো এটা একটা আমার সিস্টেম, এই সিস্টেমটার উপরে এটা একটা থার্ড পার্টি ও এসে একটা ওয়ার্ক ডান করলো, মানে বাইরে থেকে, মানে আমি একটা সিস্টেম, আমার উপরে বাইরে থেকে কেউ এনার্জি অ্যাপ্লাই করে একটা ওয়ার্ক ডান করলো, সেটা হয়ে গেল অন দা সিস্টেম, অর্থাৎ আমার উপরে বাইরে থেকে এসে কেউ ওয়ার্ক ডান করেছে। আর বাই দা সিস্টেম কি? বাই দা সিস্টেম মানে আমি একটা সিস্টেম, আমার নিজের ইন্টারনাল এনার্জি আছে, এবার আমি যদি সেই ইন্টারনাল এনার্জিটাকে খরচ করে কোনো একটা ওয়ার্ক ডান করি, মানে কোনো একটা ওয়ার্ক ডানে পার্টিসিপেট করি, দ্যাট ইজ মানে দ্যাট উইল বি নোন অ্যাজ বা দ্যাট উইল বি কনসিডার্ড অ্যাজ বাই দা সিস্টেম। মানে এই ওয়ার্ক ডানটা আমি নিজে করেছি, নিজের এনার্জি রিলিজ বা নিজের এনার্জি খরচ করে, এই জন্য কিন্তু বাইরে থেকে আমার কারো এনার্জি হেল্প নিতে হয়নি। কি বললাম, বোঝা গেল? সো যখনই আমাদের সিস্টেমের উপরে অন দা সিস্টেম ওয়ার্ক ডান হবে, তখন ওয়ার্কের সাইন হবে কিন্তু প্লাস, আর যদি এটা আমাদের বাই দা সিস্টেম ওয়ার্ক ডান হতো, তখন আমার ওয়ার্কের সাইন হয়ে যেত কিন্তু মাইনাস, মানে এই ডাব্লিউটা কিন্তু আমাদের বেসিক্যালি বাই দা সিস্টেম। এবার বাই দা সিস্টেমের ক্ষেত্রে মাইনাস কেন হয়? বাই দা সিস্টেমের ক্ষেত্রে তো সিস্টেমটা নিজের এনার্জিটাকে খরচ করছে, নিজের এনার্জিটাকে রিলিজ করছে, যেহেতু সিস্টেমটা নিজের এনার্জি রিলিজ হয়, তাই জন্য বাই দা সিস্টেমের ক্ষেত্রে ওয়ার্ক ডানের সিম্বল কিন্তু নেগেটিভ।
ওকে, নেক্সট এবার আমরা চলে আসবো হচ্ছে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সে আমাদের অনেকগুলো স্টেটমেন্ট হয়, তা আমরা এখানে বেসিক্যালি এনট্রপি রিলেটেড যে স্টেটমেন্ট বা এনট্রপির উপর বেস করে আমাদের যে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সটা দেওয়া আছে সেই সেকেন্ড লটাই কিন্তু এখানে পড়ব। যেখানে বলা হচ্ছে, মনে করো আমি তোমাদের বলেছিলাম একদম প্রথমেই যে আমার এইটা যদি সিস্টেম হয়, এইটা হবে আমার সারাউন্ডিংস। অ্যাকর্ডিং টু সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স কোনো একটা প্রসেসকে তুমি তখনই স্পন্টেনিয়াস বলতে পারবে বা কোনো একটা প্রসেস তখনই স্পন্টেনিয়াস হবে যদি আমার এই সিস্টেমের এনট্রপি চেঞ্জ আর সারাউন্ডিং এর এনট্রপি চেঞ্জ দুটোর সামিশনটা পজিটিভ হয়। অর্থাৎ কোনো একটা প্রসেসের জন্য বা কোনো একটা প্রসেস হওয়ার ফলে বা কোনো একটা রিয়াকশন হওয়ার ফলে যদি আমার সিস্টেম আর সারাউন্ডিং এর এনট্রপি চেঞ্জটা টোটালি পজিটিভ হয়, তাহলেই আমি কিন্তু বলতে পারবো সেই সিস্টেমটা মানে সেই প্রসেসটা স্পন্টেনিয়াস হবে। অর্থাৎ সবসময় কোনো একটা সিস্টেম আর ধরো কোনো একটা সিস্টেম, কোনো একটা পার্টিকুলার সিস্টেম আর তার চারিদিকে যে পুরো পৃথিবীটা আছে অর্থাৎ সারাউন্ডিংস, সবটা মিলেই তো আমার ইউনিভার্স হচ্ছে। তাহলে আমি কি বলতে পারছি যে কোনো একটা প্রসেসের ফলে সব সময় ইউনিভার্সের এনট্রপিটাকে পজিটিভ হতে হবে। যদি কোনো প্রসেসের ক্ষেত্রে এনট্রপিটা নেগেটিভ হয়ে যায়, ইউনিভার্সের এনট্রপি নেগেটিভ হয়ে যায়, তাহলে সেই প্রসেসটা কিন্তু থার্মোডাইনামিক্যালি অ্যাকসেপ্টেবল হবে না। আই রিপিট, কোনো একটা প্রসেস, মনে করো আমি একটা সিস্টেম, আমার শরীরের ভেতরে একটা প্রসেস হচ্ছে, এবার আমার শরীরের ভেতরে যে এনট্রপি চেঞ্জ হচ্ছে প্লাস আমার সারাউন্ডিংসের যে এনট্রপি, দুটোর যোগফলটা যদি গ্রেটার দ্যান 0 হয় অর্থাৎ পজিটিভ হয়, তবেই আমার শরীরের মধ্যে যে প্রসেসটা হচ্ছে সেই প্রসেসটাকে থার্মোডাইনামিক্যালি অ্যাকসেপ্ট করা যাবে। অর্থাৎ ইউনিভার্সের এনট্রপি চেঞ্জ অলওয়েজ পজিটিভ হতে হবে। মানে ইউনিভার্সটা যত তোমার বিশৃঙ্খলতার দিকে এগোবে তত তুমি কোনো একটা প্রসেসকে স্পন্টেনিয়াস প্রসেস বলতে পারবে। কি বললাম বোঝা গেল? ওয়ান্স এগেন আই রিপিট, থার্মোডাইনামিক্যালি সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স কি বলছে, যে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স বলছে যে কোনো একটা সিস্টেম এবং তার সারাউন্ডিংস দুজনের যে এনট্রপির চেঞ্জ হচ্ছে ডিউরিং আ প্রসেস, দ্যাট মাস্ট বি পজিটিভ। অর্থাৎ সেই পরিবর্তনটাকে সবসময় পজিটিভ হতে হবে। কখনো যদি দেখা যায় যে কোনো একটা প্রসেস হওয়ার ফলে সেই সিস্টেম আর সারাউন্ডিং এর এনট্রপির যে সামিশন সেটা নেগেটিভ হয়ে গেল, মানে প্রসেসটা হওয়ার আগে যা এনট্রপি ছিল এখন এনট্রপি কমে গেছে, তাহলে তুমি সেই প্রসেসটাকে অ্যাকসেপ্ট করতে পারবে না থার্মোডাইনামিক্যালি। ওকে, দিস ইজ দ্য সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। ক্লিয়ার? তাহলে আজকের ক্লাস আমাদের এখানেই শেষ হচ্ছে। আমি পুরো বিষয়টা নোট প্রোভাইড করব, যেখানে তোমাদের ডাউট হবে তোমরা হেজিটেট করবে না, পুরোপুরি আমাকে মানে খুব ফ্রিলি আমাকে জিজ্ঞেস করো। কারণ দেখো, থার্মোডাইনামিক্যালি বা থার্মোডাইনামিক্সের সমস্ত কনসেপশনগুলো একদিনে বলা বা একটা ক্লাসে বলা ইজ নট পসিবল। ঠিক আছে? তো তোমাদের সিলেবাসটুকু কভার করার জন্য যতটুকু দরকার আমি কিন্তু সমস্তটাই বলেছি, এর থেকে কম বলা যাবে না। আবার এর থেকে বেশি বলতে গেলে আমি বলতেই পারি আমার আরও 2টো ক্লাস লাগবে, বাট সেক্ষেত্রে কিন্তু তোমাদের জন্য ওই পুরো পার্টটা এক্সেসিভ হয়ে যাবে। দ্যাট ইজ বাই যতটুকু যে টার্মিনোলজিগুলো আমাদের প্রয়োজন, যতটুকু আমার দরকার, আমি কিন্তু আজকের ক্লাসে শুধু সেইটুকুর সঙ্গেই তোমাদেরকে পরিচিত করালাম। আবার নতুন করে, অলরেডি তোমরা সবাই পুরোটা জানো আমি ধরে নিচ্ছি, তাও আমি আবার তোমাদের নতুন করে একবার ইন্ট্রোডিউস করলাম এই সমস্ত টার্মসগুলোর সঙ্গে। নেক্সট ক্লাস থেকে আমরা কিন্তু বায়ো এনার্জেটিক্সের আরও যে ভারী ভারী বিষয়গুলো আছে, অর্থাৎ গিভস ফ্রি এনার্জি অ্যাডিটিভ প্রপার্টি, সেটাকে আমরা এক্সপ্লেন করব। গিভস ফ্রি এনার্জি চেঞ্জ থেকে কি করে কোনো একটা মানে তোমার রিভার্সেবল বায়োকেমিক্যাল রিয়াকশনের ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ডিরাইভ করতে পারি, সেইগুলোতে আমরা আসবো। ওকে, তো তোমরা এই ক্লাসটা ভালো করে করো, যদি কোনো অসুবিধা হয় আমাকে বলবে। ওকে, থ্যাংক ইউ।